শুরু হয়েছে? শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আমরা আজকে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছে, আপনারা জানেন যে পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে সকল শিক্ষার্থী আসলে নার্সিং পরীক্ষা দিতে চান 2025 এবং 2026 শিক্ষাবর্ষে, তাদের জন্য আমরা আসলে চেষ্টা করি স্টুডেন্টকে সার্বিকভাবে সহযোগিতা করার। তারই ধারাবাহিকতা আজকে আরেকটা নতুন ক্লাসে হাজির হয়েছি। সবাইকে সর্বপ্রথম আমি আছে শুভ সন্ধ্যা। মাগরিবের আজানের পরে আমরা আজকের ক্লাসে শুরু করতে চলেছি এবং আজকের ক্লাসেও আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো যেগুলো আসলে নার্সিং পরীক্ষায় বিগত সময়গুলোতে খুব প্রচন্ড পরিমাণে আসে। কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যায় যে হয়তোবা 150-200 টপিক যদি আপনি একটু দেখেন বিভিন্ন টাইপের বিভিন্ন সময়ে, সেগুলো পড়লে আসলে ভালো কিছু করা যায়, বা তার বাইরেও কিছু টপিক আপনাকে পড়া লাগে। বাট অ্যাকচুয়ালি যে সমস্যাটা আমাদের স্টুডেন্টরা যারা সেকেন্ড টাইমার আছে তারা ভালো বুঝতে পারবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব যে ঠিক আছে আপনি 200 টপিক পড়েন, কিন্তু অ্যাকচুয়ালি যে সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে আমি জীবন দশায় প্রচন্ড পড়াশোনা করি কিন্তু ভাইয়া মাথায় থাকে না। সো এই মাথায় আসলে যে থাকে না, এর জন্য বেশ কিছু কারণ বা রিজন আছে যে আপনার মাথায় কেন থাকে না। তো সবকিছু মিলে আজকে চেষ্টা করব আপনাদেরকে কিছু জিনিস, আসলে কিছু ট্যাকটিক্স এবং কিভাবে আসলে পড়াশোনা করলে আপনি ভালো করতে পারবেন। এবং স্বপ্নের যে নার্সিং কলেজ আপনি স্বপ্ন দেখছেন যে ভবিষ্যতে আপনি একজন নার্স হতে চান বা আপনি একজন মিডওয়াইফ হতে চান, সো সেই জায়গাটায় কিভাবে আপনাদেরকে পৌঁছায় দেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে হাসি, যুক্ত হয়েছে রনি, যুক্ত হয়েছে নাদিয়া, যুক্ত হয়েছে চাঁদনি, যুক্ত হয়েছে হুমায়রা, যুক্ত হয়েছে। সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক অনেক ভালো আছি। আশা করি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আসলে তোমাদের সামনে যখন এইখানে এই পজিশনে এসে পৌঁছায় তখন আসলে আমার এনার্জিটা এবং আমার ভিতরে আসলে যে উদ্দীপনাটা থাকে যে আসলে কিছু তোমাদেরকে ডেলিভার করতে হবে, এটা কিন্তু আসলে অনেক অনেক বেড়ে যায়, বুঝছো? সো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাবা এবং যুক্ত হয়ে যাওয়ার পরে অবশ্যই অবশ্যই নিজের বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই একটু মেনশন করবা। এবং ক্লাসটা যেহেতু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সেক্ষেত্রে এবং আমাদের পিডিএফটা যদি তুমি পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই ক্লাসটা তোমাকে একটু শেয়ার করতে হবে। শেয়ার করে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের যে পেজ আছে পেজে তুমি নক করবা ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই একটু শেয়ার করবা, নিজের টাইম লাইনে রেখে দিতে পারো, কারণ ক্লাসটা তোমার জন্য খুব কাজে লাগবে, ইফেক্টিভ হবে। এবং আমি কিছু জিনিস তোমাদেরকে পড়াবো, কারণ আজকে যে কোশ্চেন গুলা নিয়ে আজকে কথা বলবো এই কোশ্চেন গুলো রিসেন্ট টাইমে প্রচন্ড পরিমাণে পরীক্ষাতে আসছে, প্রচন্ড পরিমাণে পরীক্ষাতে আসছে। সেই কোশ্চেন গুলা নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ সাম্প্রতিক নিয়ে আলোচনা হবে। তার পাশাপাশি আমরা বিজ্ঞানের কিছু কোশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব, যেই টপিক গুলা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। সো সবাই একটু যুক্ত হয়ে যাও। কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা অবশ্যই আমাকে একটু জানাইতে পারো। আর তোমরা অবশ্যই যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। পালস নার্সিং ভর্তি কোচিং বা আমরা যেটা চাই সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, এবং তোমাদের ভালোবাসা দেখানোর জায়গাটা হচ্ছে কি তোমরা অবশ্যই ক্লাসগুলো এক্সটেন্ড করে দিতে পারো, বন্ধু বান্ধবীদের মাঝে এক্সটেন্ড করে দিতে পারো, যেন তারাও দলে দলে এসে ক্লাস করতে পারে এবং তারাও যেন উপকৃত হতে পারে। সো সেই উপকারের জায়গাটা যাতে অব্যাহত থাকে, কারণ তোমার কারণে যদি আমি উপকৃত হই বা সামথিং অন্য কেউ যদি উপকৃত হই তাহলে সেক্ষেত্রে কি হবে, সে তো যেহেতু একটা ভালো কাজ করতেছে, এটা তো খারাপ কাজ না, এটা একটা সুন্দর এবং ভালো কাজ। তার উপকারে তুমি যখন লাগতেছো তার মানে কি হচ্ছে, সে তো সব পাচ্ছে, সে একটা ভালো কাজ করতেছে, সব পাচ্ছে, আমি তো এমনিও পাচ্ছি, বাট আমার সবের পরিমাণটাও বেড়ে যাবে, তোমার সবের পরিমাণটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। সো তোমরা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা এবং আজকে ক্লাসটা খুব প্রাণবন্ত ক্লাস হবে আশা করি। অনেকে যুক্ত হয়ে গিয়েছে এবং তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার এবং মেনশন করো নাই তোমরা বন্ধু বান্ধবদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আজকে আমরা ক্লাসটা শুরু করবো। নাসরিন আক্তার, এভরিডে কি ক্লাস হয় ইনশাআল্লাহ, তুমি আমাদের পেজটা ফলো করে রাখবা এবং অবশ্যই অবশ্যই ফলো করে টপ লিস্টের মধ্যে রেখে দিও, যাতে করে ক্লাস শুরু হইলেই তোমার কাছে একটা নোটিফিকেশন যেন আপু পৌঁছায় যায়। ওকে, সো আমরা এখন ক্লাস শুরু করলাম এবং আমরা আশা করি যে ইশার আজানের ভিতরে আমরা মোটামুটি ক্লাসটা শেষ করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের মিশন এখন।
চলো আমরা শুরু করে দিই। নাসরিন যুক্ত হয়েছে, নাইমা যুক্ত হয়েছে, মিনু যুক্ত হয়েছে, সুখী যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদাউস যুক্ত হয়েছে, তানজিলা তানজু যুক্ত হয়েছে, রিমা মনি যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সবাই ভালো আছো। সো তোমরা সবাই অবশ্যই অবশ্যই খাতা এবং কলমটা রেডি রাখবা। ক্লাসটা যারা শেয়ার করো নাই, ক্লাসটা কিন্তু হ্যাঁ শেয়ার করে দিবা, ঠিক আছে? তো চলো আজকে দিনে প্রথম আমরা শুরু করে দিই। আজকে ক্লাস শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা বিগত সাম্প্রতিক বেশ কিছু জিকে নিয়ে এখানে এসেছি। ফার্স্ট অফ অল প্রথম আজকে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমাদের বিএসসি নার্সিং পরীক্ষাতে আসছিল 2022 এবং 23 শিক্ষাবর্ষে। কোশ্চেনটা ছিল যে দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? মেট্রো রেলের উদ্বোধনটা করছিল কে? তো দেখো বেশ কিছু মেগা প্রকল্প বাংলাদেশে কিন্তু হয়ে গিয়েছে, তোমরা জানো। বিগত সময় কোশ্চেন গুলো প্রচন্ড পরিমাণে আসতো, এখন যদিও আসার পরিমাণটা খুবই কম, বাট তোমরা এই জিনিসগুলোকে আসলে একটু মডিফাই করেও আসতে পারে, টুকটাক আসে। সো যার কারণে এই কোশ্চেনটা দেওয়া। তো আমাদের মেকআপ প্রজেক্টের মধ্যে ছিল হচ্ছে পদ্মা সেতু, তোমরা হয়তো মোটামুটি জানার কথা, পদ্মা সেতু ছিল। তারপরে ছিল হচ্ছে মেট্রো রেল, এই একটা প্রজেক্ট ছিল মেট্রো রেল, ঠিক আছে? মেট্রো রেলের পাশাপাশি ছিল ধরো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই আর একটা কোশ্চেন। বা এলিভেটেড এক্সপ্রেসে, কর্ণফুলী টানেল, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তার মধ্যে মেট্রো রেল একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা মানুষের বেশ উপকারে লেগেছে। এখন আমরা ধরো আমি যখন যাতায়াত করি তখন আসলে আমার খুব ভালো লাগে যে আসলে যাতায়াত করতে পারতেছি। তো দেখো মেট্রো রেল প্রথম উদ্বোধন করা হয়েছিল কত সালে? ভাইয়া বললেন যে রসায়ন হবে, ওকে। রসায়ন নিয়ে আমি হালকা করে তোমাদের সাথে একটু কথা বলবো। রসায়ন আসলে কিভাবে কি করা যায় সেটা আমাদের পেইড ব্যাচে জানাচ্ছে। পেইড ব্যাচের ক্ষেত্রে এই ক্লাসগুলো হচ্ছে পেইড ব্যাচে হবে, ওকে। সো পেইড ব্যাচের ক্ষেত্রে আমরা তোমাদের শিডিউল গুলো সাজায়, মানে কোন টপিকের পর কি রাখবো এগুলো সাজাই দিব, এবং সাজানোর পরে পূজার ছুটির পরে ইনশাল্লাহ তোমরা আগামী মাসের প্রথম দিক থেকে ইনশাল্লাহ এটা পেইড ব্যাচে তোমরা নমুনা দেখতে পারবা, ঠিক আছে? একেবারে সুন্দর করে সাজায়ে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে, ওকে। ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটার উত্তর কে কে জানো ভাই? একটু কমেন্টে জানাই দাও তো, দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে? কে কে জানো ভাই? একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। 25 ডিসেম্বর 2022 সালে, 28 ডিসেম্বর 2022 সালে, 21 জানুয়ারি 2023 সালে, 30 জানুয়ারি 2023 সালে। ভাই বলো তো কে কে জানো? একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। অবশ্যই ক্লাসটা এখনো যারা শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাভ রিঅ্যাক্ট দিয়ে আমাদের পাশে থাকবা, খারাপ লেগে থাকলে অ্যাংরি রিঅ্যাক্ট দিয়ে আমাদেরকে সব পরামর্শ দিবা। আমরা তোমাদের সবকিছু মাথা পেতে নিতে চাই। তুমি ভুল করতেই পারো, তুমি ভুল করবা, তুমি একজন স্টুডেন্ট, তুমি ভুল করবা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে? তো দেখো মেট্রো রেল থেকে আসতে পারে, মেট্রো রেলের সহযোগিতাটা করছে কে? মেট্রো রেলের সহযোগিতা করছে হচ্ছে জাইকা। জাইকা হচ্ছে মূলত হচ্ছে জাপানি একটা সহযোগিতাকারী প্রতিষ্ঠান। জাপানের কোন দেশের? জাপানের। প্রশ্নটা আসতে পারে জাইকা কোন দেশের প্রতিষ্ঠান? জাপানের। সো তোমাকে যদি কোশ্চেন করা হয় মেট্রো রেলের সহযোগিতা করছে কোন দেশ, সেটা হবে হচ্ছে জাপান। কে করছে? জাপান। ফেরদাউস আলম তিশা বলছে বি, তানজিলা তানজু বলছে বি, সুকি ইসলাম বি বলছে, সাবরিন আক্তার বলছে বি, রনি আক্তার বলছে বি। তার মানে কত বলতেছো? 28 ডিসেম্বর 2022 সালে। হাসি বলছে বি। আর কে কে জানো ভাই? একটু কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, এবং যারা ক্লাসটা শেয়ার করো নাই ক্লাসটা শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধুদেরকে জানাই দাও, দ্রুত জানাই দাও, ওকে। সো দেখো আমাদের সাধারণত হচ্ছে দেশের যে প্রথম মেট্রো রেল হয়েছিল, এই মেট্রো রেল প্রায় 20.1 কিলোমিটার লং একটা জায়গা, কিলোমিটারের একটা বিশাল এরিয়া নিয়ে হয়েছে। উত্তরা থেকে, উত্তর বলা হয়, একেবারে শেষ মাথা থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত গেছে। এটা যদিও যাওয়ার কথা আছে কমলাপুর স্টেশন, বাট অত দূর পর্যন্ত যায়নি, মতিঝিল পর্যন্ত এই প্রজেক্টটা গিয়েছে। এবং নতুন আরো বেশ কিছু প্রজেক্ট অলরেডি সরকার চিন্তা ভাবনা করতেছে, বাট ব্যয়ের পরিমাণ এত বেশি ধরা হয়েছে যে ব্যয় আসলে কি সংকুলন করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সরকার আবার নতুন করে প্ল্যান করতেছে এটা, যে আমাদের দেশে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার আমরা জানি, যেটাকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্ল্যান করতেছেন যে আমরা নতুন করে আবার কি করব, নতুন করে অন্য কোম্পানিদেরকে আহ্বান জানাবো যে আমাদের এই প্রজেক্টটা নিয়ে কাজ করেন, দরপত্র আহ্বান করবে। বুঝছো কি বলছি? তো এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলতেছে। সো মেট্রো রেলকে আমরা ভুলে যেতে পারবো না, ওকে। সো তাইলে এটা কত তারিখে হয়? এটা হয় খ নাম্বার 28 ডিসেম্বর 2022 সালে। কত সালে হয়? 28 ডিসেম্বর 2022 সালে, বছরের একদম শেষের দিকে যে মেট্রো রেলের উদ্বোধন করা হয়, বুঝছো? আর যখন মেট্রো রেলের উদ্বোধন করা হয়, মেট্রো রেলে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল। বুঝছো কি বলছি? মেট্রো রেলের উদ্বোধন যখন করা হয় মেট্রো রেল প্রচন্ড ভিড় হয়। আচ্ছা বলো তো এখানে মেট্রো রেলের উৎস কে কে ভাইয়া? মেট্রো রেলের উৎস কে কে? একজন বলছে পদ্মা সেতু। পদ্মা সেতু থেকে সাধারণত খুব বেশি একটা কোশ্চেন এখন আর আসবে না, এটা বলে দিই। এটা যেহেতু একটু প্রাচীন ঘটনা হয়ে গেছে, এটা তো আমরা জানি যে 25 জুন, এটা কত সালে? 25 জুন 2022 সালে।
একই বছরেই হয় এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য আছে 6.15 কিলোমিটার এবং এটা বেশ কিছু শহরকে যাদেরকে অ্যাড করেছে সেগুলোর হচ্ছে এক পারে আছে মুন্সিগঞ্জ, এক পারে আছে মুন্সিগঞ্জ, অন্য পারে কে আছে, অন্য পারে আছে কে বলতো শরীয়তপুর, কে আছে শরীয়তপুর, মাওয়া ও জাজিরা, শরীয়তপুর এই দুইটা পয়েন্টকে অ্যাড করেছে। মাওয়া হচ্ছে মুন্সিগঞ্জের, জাজিরা কোন জায়গায় শরীয়তপুরে, এই দুইটাকে অ্যাড করেছে। ঠিক আছে, কি বলছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে সহযোগী, এইখানে আবার সহযোগিতা করছে কে, চীন করছে, তাই তো, এখানে চীন সহযোগিতা করছে। রূপপুরে করছে রাশিয়া সহযোগিতা করছে, রাশিয়া সহযোগিতা করছে। এর যে বিদ্যুৎ ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 12 করে, এখন হচ্ছে 2400 মেগাওয়াট, দুইটা চুল্লি কাজ করতেছে 2400 মেগাওয়াট, এটা কত 2400 মেগাওয়াট। এটা কোথায় অবস্থিত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তোমরা মোটামুটি জানার কথা, এটা হচ্ছে পাবনায় অবস্থিত। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোন নদীর তীরে অবস্থিত, এই কোশ্চেন যেটা যদি দেয় কখনো সাথে সাথে উত্তর দিবা এটা পদ্মা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে, পদ্মা নদীর তীরে অবস্থিত। মনে থাকবে কিনা ভাইয়া, সবার মনে থাকবে কিনা একটু বলো ভাইয়া, সবার মনে থাকবে কিনা একটু বলে ফেলো ভাইয়া, এটা তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়া বলো। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে, 28 ডিসেম্বর 2022 সালে। ক্লিয়ার কিনা ভাইয়া? চলো পরের কোশ্চেনটা দেখি কি আছে। নিচের কোন যুক্তির যোগাযোগ দূরত্ব সব থেকে কম, নিচের কোনটির যোগাযোগ দূরত্ব সব থেকে কম, দেখি কে কে জানো একটু কমেন্ট করো তো। ওয়াইম্যাক্স, ওয়াইফাই, সেলুলার নেটওয়ার্ক, ব্লুটুথ, কোনটির যোগাযোগ ব্যবস্থা সব থেকে কম? এই কোশ্চেনটা আমাদের বিএসসি নার্সিং এ যারা পরীক্ষা দিয়েছিল 2022, 20 এবং 21 সেশনে তাদের এই কোশ্চেনটা আসছিল, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসছিল। ওকে, দেখি কে কে পারো ভাই একটু কমেন্ট করো। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলো ভাই পরের কোশ্চেনটা একটু দেখে ফেলি, সবাই একটু উত্তর দিবা এবং তোমরা যারা ক্লাসটা এখনো পর্যন্ত শেয়ার করো নাই তারা কি করবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা, মেনশন করে দিবা। ঠিক আছে, কি বলছি দেখো, ওয়াইফাই ম্যাক্স আছে, ওয়াইফাই আছে, এখানে আছে ওয়াইফাই, এখানে আছে এটা বাদ যাবে ওয়াইফাই, তারপর সেলুলার নেটওয়ার্ক আছে, ব্লুটুথ আছে। দেখি কে কে পারে। আমি অলরেডি দেখতে পাচ্ছি ফেরদৌসী আলম তিশাপ উত্তর দিয়েছে, ডি দিছে, আর রিমা মনি দিছে বি। ওকে, থ্যাংক ইউ। আর কে আছে ভাইয়া? জান্নাতুল ফেরদৌস ঘ বলছে, মিনু আক্তার ঘ, এম এস টি সাদিয়া বলছে ঘ, তানজিলা তানজু বলছে ডি, সাবরিনা আক্তার বলছে ডি। আর যে যে জানো ভাই একটু কমেন্ট করো। ঠিক আছে, একটু কমেন্ট করো। সো দেখো আমাদের বেশ কিছু জিনিস এখানে পড়া লাগে, সেটা হচ্ছে এল এ এন, এরকম একটা শব্দ পাবা। ঠিক আছে, কি বলছি, এল এ এন, ডাব্লিউ এ এন, এরকম একটা শব্দ পাবা, এম এ এন। ঠিক আছে, এম এ এন দেখে তোমরা ভাইবো না এটা মানে মানুষ না, এটা মানুষ ভাবলে কিন্তু ভুল করবা। এইগুলো হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা কি হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। মনে থাকবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়, এটাকে কি বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ডাব্লিউএন মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বা একটা বিশাল এরিয়া নিয়ে যে নেটওয়ার্কটা হয় সেটাকে কি বলা হয়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর এই এমএএন দেখে যে আমার ভাইয়া এবং আপুরা মানুষ ভাবছে ম্যান মানে কি মানুষ, মেন মানে প্লুরাল ফর্ম মানুষগুলো, এইটা না। এই মেন মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কি হবে, মেট্রোপলিটন, কি হবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, কি বলছে আমি জাস্ট এখানে একটু হালকা করে লিখে দিলাম এরিয়া নেটওয়ার্ক। ওকে, এখন দেখো ভাইয়া ল্যান, আরেকটা পড়বো আছে প্যান, প্যান, পিএএন, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা পার্সোনাল যে কাজগুলো আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝা গেছে কি বলছি? এখন দেখো আমাদের যে কোশ্চেন গুলো আছে, ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স এর কিন্তু লেন্স অনেক বড়, এটা কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে, ওয়াইড এরিয়া। তাহলে এর দূরত্বটা কি হচ্ছে সব থেকে বেশি। ওয়াইফাই, ওয়াইফাই কি একটা নির্দিষ্ট জোনের মধ্যে কাজ করে? নো, দেখবা যে এটাও কিন্তু দূর দূরান্ত পর্যন্ত। এমনও যদি মনে করো যে রাউটার যেটা আছে সেটাকে যদি এমন ফ্রিকোয়েন্সি দেওয়া হয় আমি এখান থেকে 1 কিলোমিটার দূরে যেও কিন্তু কি পাবো, ওয়াইফাই সংযোগ পাবো। সেলুলার নেটওয়ার্ক, ভাইয়া আমি এখানে রয়েছি, আমার বাসার পাশে কি আমি নেটওয়ার্ক এনে বসায় রাখছি যে নেটওয়ার্ক তুই আমাকে নেটওয়ার্ক দে, বলছি? বলি নাই। তাহলে এই সেলুলার নেটওয়ার্কটাও কিন্তু ওয়াইড এরিয়ার। এরপর দেখো ব্লুটুথ, ভাইয়া ব্লুটুথ তো মোটামুটি তোমরা মোটামুটি এই প্রজন্ম, তোমাদের প্রজন্ম কিন্তু মোটামুটি ইউজ করার কথা। ব্লুটুথ এটা মোটামুটি তোমরা ইউজ করছো, তাই না? এই যে ব্লুটুথ আছে এর সর্বোচ্চ সীমা সাধারণত 10 মিটারের মধ্যে
হয়, অর্থাৎ আমার আশেপাশে একটা রুম পর্যন্ত সীমাবদ্ধ। এর থেকে দূরে গেলে তখন আর ব্লুটুথ কিন্তু খুব বেশি একটা কাজে করে না। এটাকে বলা হয়েছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্যাটস মিন্স আমার এই রুমের মধ্যে সীমাবদ্ধ, আমার প্রাইভেসির মধ্যে সীমাবদ্ধ। এটাকে কি বলা হয়? প্যান। তাই সঠিক উত্তরটা কি হবে বলতো? ব্লুটুথ হবে। কি হবে? ব্লুটুথ। ঠিক আছে, মনে থাকবে ভাইয়া। ব্লুটুথ তো মোটামুটি ইউজ করার কথা, তোমরা সবাই ইউজ করছো জীবনে, কখনো ইউজ করছো ব্লুটুথ? কি মোবাইলে কেউ কখনো ইউজ করছো? যদি কেউ ইউজ করে থাকো একটু জানাও। তাহলে কি হবে? ঘ নাম্বারটা হবে আছে সঠিক উত্তর, কারণ কি এর রেঞ্জ হচ্ছে 10 মিটারের ভিতরে। সো যেহেতু এটার রেঞ্জ খুবই কম, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে আসতেছে, সো দ্যাটস ওয়াই এটার সঠিক উত্তরটা কি হয়ে যাবে? ঘ নাম্বার, ব্লুটুথ। ওকে, সো তোমাদের কিন্তু যারা আসবা তারা কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ কিছু শিখতে গেলে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। এবং তোমরা যারা ক্লাসটা শেয়ার করো না, এখনো পর্যন্ত মেনশন করো নাই, তোমরা শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দাও। ওকে, সবাইকে একটু জানাই দাও। চাঁদনি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর যারা আছে যুক্ত সবাই একটু কমেন্ট করতে থাকো ভাই, একটু কমেন্ট করো, কমেন্ট করো। সো এইটা ক্লিয়ার কিনা ভাইয়া আমাকে একটু জানাও। ভাইয়া এইটা ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারছো কিনা, এটা আর কখনো ভুল হবে কিনা? আমি যতটুকু জিনিস এখানে তোমাকে দিয়েছি ভাইয়া, এটাটুকু পড়লেই ভাইয়া এনাফ, এনাফ। আমি তোমাকে বলছি এনাফ। তোমার নার্সিং পরীক্ষা এর বাইরে আর কিছু আসবে না, এর বাইরে আর কিছু আসবে না। জান্নাতুল ফেরদাউস হইছে আমারটা, থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা আক্তার করছেন, থ্যাংক ইউ সো মাচ। করছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা করছে এটা করার কথা, কারণ আমরা বিভিন্ন সময় আসলে ছবি নেওয়ার জন্য আমরা কিন্তু ব্লুটুথ ইউজ করতাম এক সময়, তারপরে শেয়ার ইট আসছে, শেয়ার ইট ইউজ করছি। এখন আমরা আবার কুইক শেয়ার নামে আরেকটা আসছে, সেটা ইউজ করছি। বিভিন্ন টাইপের জিনিস এখন বলি হোয়াটসঅ্যাপে মেরে দিস, তাই না? এই যে কথাগুলো আমরা বলি, এইগুলো সবই কি এই জায়গা থেকে আসছে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? কি কি আছে দেখো একটু ভাইয়া, ভালো করে দেখো। টিপসিন আছে, অ্যামাইলেজ আছে, কাইমেট্রিপসিন আছে, কাইমেটিপসিন আছে, আর অ্যামাইলেজ আছে, অ্যামাইনো পেপটাইডেস। কি কি আছে দেখো? অ্যামাইনো পেপটাইডেস, টিপসিন, অ্যামাইলেজ আর কাইমোটিপসিন। ঠিক আছে, কাইমোটিপসিন আর এটা মেইনলি আছে সেম ক্যাটাগরির, একই ধরনের। বাকিগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, তো আমাদের শরীরে বেশ কিছু কিন্তু মানে হরমোন মানে এনজাইম কাজ করে। এর মধ্যে প্রথম যে এনজাইমটা আমরা একটু আলোচনা করতে থাকি, দেখি তোমরা পারো কিনা ভাইয়া। আমি আছে পেপসিন নিয়ে একটু কথা বলি। পেপসিন কিনে কথা বলবো? পেপসিন। তারপর 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ট্রিপসিন। কি বলবো? ট্রিপসিন। এবং লাস্টে আছে কোনটা আমাদের? অ্যামাইলেজ। কি আছে? অ্যামাইলেজ আছে, মাথায় থাকবে অ্যামাইলেজ, মনে থাকবে ভাইয়া অ্যামাইলেজ। এখন দেখো আমাদের পতে কি আসতেছে একটু দেখো তো ভাইয়া। প, এই যে শব্দটা এখানে আমি দিছি প, পতে কি লেখা যায়? প্রোটিন লেখা যায় না? তাই মনে রাখবা প্রোটিন পরিপাককারী সব এনজাইম হচ্ছে কি পেপসিন টাইপের। কোন টাইপের? পেপসিন টাইপের। ওকে, উইক্যাট। ওকে, ঠিক আছে ভাই। আরো অনেক কিছু আছে, যে কি বলে ছবি তোলে না, সুন্দর সুন্দর ছবি তোলে, এরকম সুন্দর করে ক্যাপ কাট না কি সব বলে, তাই না? এগুলো অনেকে ইউজ করে। তো দেখো পেপসিনের প, প্রোটিনের কি আছে? প। প্রোটিন মানে কি? আমিষ। অনায়াসে এটা কি হবে? আমিষ। তাহলে প্রোটিন পরিপাককারী এটা কি? পেপসিন যেগুলো আছে সেগুলা কি হয়ে যাবে বলতো? সেগুলা সব হয়ে যাবে কি? সেগুলা হয়ে যাবে হচ্ছে আমিষ। কি হয়ে যাবে? আমিষ। কথা ক্লিয়ার কিনা ভাইয়া? কথা ক্লিয়ার কিনা একটু বলো ভাইয়া, কথা ক্লিয়ার কিনা ভাই একটু বলো, বুঝতে পারছো কিনা? এবার দেখো টিপসিন যেটা আছে, টিপসিন, এই টিপসিন ও কিন্তু আমাদের প্রোটিন পরিপাককারী এনজাইম। এর মধ্যেও কি আছে বলতো? একটা পোয়া আছে না? পোয়া, এই যে দেখো মাঝখানে কি একটা পোয়া আছে না? টিপসিন। তাহলে কি আসতেছে? পোয়া। এই যে পোয়া শব্দটা কি আছে? পোয়া, এই পোয়াটা আছে, ওষ্ঠবর্ণ পোয়া, এটা আছে না? তাহলে এটাও কি হয়ে যাবে? প্রোটিন পরিপাককারী এনজাইম। প্রোটিন পরিপাককারী এনজাইম। আমার বাকি যেটা রয়ে গেছে সেটা হচ্ছে অ্যামাইলেজ। আরেকটা লিখে রাখি, সেটা হচ্ছে লাইপেজ। কি লিখবো? লাইপেজ। এই শব্দটা একটু লিখে রাখো, লাইপেজ। লাইপেজের দেখো, আমি লাইপেজ না একটু বলে রাখি, লাইপেজের কি আছে? ল। তাহলে এটা কি হয়ে যাবে? লিপিড পরিপাককারী এনজাইম। কি হয়ে যাবে? লিপিড পরিপাককারী এনজাইম। প্রথম অক্ষর দেখে আমি বুঝতে পারবো এটা লিপিড নাকি এটা প্রোটিন, এটা বোঝা যাচ্ছে। আর এয়া আছে, এয়া, তাই না? এয়া থাকলে কি হয়ে যায় বলতো? কার্বোহাইড্রেট। কি বলা হয়? কার্বোহাইড্রেট বা শর্করা। এটা কি হয়ে যাবে? শর্করা পরিপাককারী এনজাইম। কি হবে? শর্করা পরিপাককারী এনজাইম। তাহলে আমাকে কি বলছে? প্রোটিন পরিপাককারী এনজাইম নয়। কি বলছে? নয়। তাহলে দেখো তো ভাইয়া এখানে যে অপশন গুলো আছে এর মধ্যে টিপসিন তো বলে দিছি, প আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে প্রোটিন পরিপাক করে। অ্যামাইনো পেপটাইডেস, পেপসিন তার সাথে রিলেটেড, তার মানে
মানে এটাও প্রোটিন পরিপাক করতে পারে। কাইমোটিপসিন আছে প আছে তাই না, এটাও পারবে। পারবে না কে তাইলে ভাইয়া? অ্যামাইলেজ পারবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? অ্যামাইলেজ। এবং এটা কিন্তু মেডিকেলে আসছে। এটা কি মেডিকেলে আসছে? দেখো কত সালে, 17-18 সেশনে আসছে। তুমি বলতে পারো ভাইয়া আমরা ডিপ্লোমা পরীক্ষা দিব, আমাদের মেডিকেলের কোশ্চেন করে কি হবে? এই কথা বলার ভাইয়া সুযোগ নাই। এই বছরের পরীক্ষা তোমরা যারা দেখেছো তোমরা বুঝে গিয়েছো ভাইয়া। এখন আর ওই যে টুটু 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 ক খ গ ঘ করে পড়ে আর পরীক্ষা দিলে চান্স হবে না। চান্স পেতে চাইলে, তুমি যদি চান্স পেতে চাও ভাইয়া, তোমাকে ডিপ নলেজ রাখতে হবে, ভালো পড়াশোনা করতে হবে। ঠিক আছে ভাইয়া, বুঝছো কি বলছি? ক খ গ ঘ এরকম বলবে না, এখন বলবে না যে বলো তো খাদ্যের উপাদান কয়টি। এই করণের কোশ্চেন কিন্তু এই বছর তোমাদের দেয় নাই যে আমি ছড়ার মতো বলে ফেললাম খাদ্যের উপাদান 6টি। এই বছর কিন্তু কোশ্চেন গুলা বেশ জটিল হয়েছে ভাইয়া। ওকে, সো তাইলে এটা কি হবে? অ্যামাইলেজ। কি হবে? অ্যামাইলেজ। ঠিক আছে ভাই, ক্লিয়ার কিনা? মনে থাকবে কিনা ভাই? আমি যেভাবে যে টেকনিকে দেখাইছি তোমাদের মনে থাকবে কিনা? আসল কথা তোমাদের মনে থাকবে কিনা? এবং তোমাদের যদি মনে থাকে, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাভ রিঅ্যাক্ট দিবা এবং ক্লাসটা শেয়ার এবং মেনশন করবা। যদি ক্লাসটা ভালো না লেগে থাকে তাহলে কি করবা? অ্যাংরি রিঅ্যাক্ট দিয়ে সৎ পরামর্শ দিবা। ওকে, সো ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে কিনা এবং অবশ্যই তোমাদের এটা মনে থাকবে কিনা অবশ্যই একটু জানাও ভাই, একটু জানাও দেখি, সবাই একটু কমেন্ট করো মনে থাকবে কিনা। আমি যেভাবে তোমাদেরকে দেখাই দিলাম এই সিকোয়েন্সে তোমাদের মাথার মধ্যে থাকবে কিনা, মাথায় থাকবে কিনা, এটা একটু বলো। মাথায় থাকবে কিনা একটু বলো, কমেন্ট করে জানাই দাও। ওকে, একটু কমেন্ট করে জানাই দাও। পরের কোশ্চেনে চলে যাই। পরে খুব সাম্প্রতিক একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা বেশ ভালোই আসতেছে, দেখি আমাদের কোনো ভাইয়া এবং আপু এটা উত্তর দিতে পারে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা জানি মাননীয় যে উপদেষ্টা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন? বাংলায় ভাষণ দিচ্ছেন কততম অধিবেশনে? এক, মানে ক নম্বরে যেটা আছে 78তম, 79তম, 80তম, 81তম। দেখি কোন ভাই এবং আপু এটা উত্তর দিতে পারে। আমার কোন ভাই এবং আপু এটা উত্তর দিতে পারে আমি একটু শুনতে চাচ্ছি। দেখি আমার কোন ভাই আপু উত্তর দিতে পারে, দ্রুত কমেন্ট করো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোন ভাষণে মানে বা কোন অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো। কোশ্চেন গুলো দেখে মনে হচ্ছে খুব কঠিন, আর কঠিন দেখে কি হচ্ছে আর ভালো লাগে না, যাক বাদ দে। তো মফিজুল্লাহর মতো এই কাজ যেগুলা করবা সেগুলো আসলে কি হবে? আট কাজের বউ হবা ভাইয়া। ভাইয়া কি করবা? থালা বাসন মাজবা। ঠিক আছে, কি বলছি? এই কাজগুলা করে তোমার চান্স হবে না, আমি বলে দিলাম। সো চান্স যদি পাইতে চাও, সো তোমাকে ডিপ থেকে ডিপ নলেজ পর্যন্ত রাখা লাগবে। এখানে ভংচং করে অল্প কিছু যায় না। পরীক্ষার হলে বসলে বাস খাবা, নিজেও অন্যদেরকেও বাস খাওয়াবা। ঠিক আছে, বাবা মার স্বপ্নকে জলাঞ্জলি দিবা, সবার স্বপ্নকে জলাঞ্জলি দিবা। আমরাও তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে আমাদের স্টুডেন্টরা ভালো করুক, আমাদের স্বপ্ন কি হয়ে যাবে? জলাঞ্জলি হয়ে যাবে। বুঝছো কি বলছি? মিনু আক্তার বলছে বি। আর কে আছে ভাইয়া কমেন্ট করো। হাসি বলছে বি, তানজিলা তানজু বলছে বি, চাঁদনি ইসলাম বি, মিতুল খান বলছে বি, তানজিলা তানজু, মিম ইসলাম, নওরিন জান্নাত আসলাম ভাইয়া কেমন আছেন? মিতু ইসলাম, আনিশা বলছে ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি। মিতুল খান, শাকিলা বলছে সাবরিনা সুখী। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যারা যারা সঠিক উত্তর দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। এটার উত্তর হবে আছে 79তম। এটা কি হবে? 79তম। এই বর্তমান যেটা চলতেছে, বর্তমান 2025, এই 2025 সালে যেটা চলতেছে এটা হচ্ছে 80তম। এর আগের বছর, গত বছর কিন্তু তিনি গিয়েছিলেন, তখন তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। তাই এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন? সেটার উত্তর হবে আছে 79তম। কততম হবে? 79তম। ভাই মাথার মধ্যে থাকবে কিনা, ভুল আর হবে কিনা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, রিসেন্ট টাইমে খুব চর্চা চলতেছে। চলো পরের কোশ্চেনে যাই। জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? কে কে জানো ভাই একটু বলো তো। জুলাই স্মৃতিস্তম্ভ এটা কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শাহবাগ ঢাকা, নারায়ণগঞ্জ। দেখি কে কে জানো ভাই একটু বলে ফেলো তো, এটা কোথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ? মাও বলছে বি, রিমা, মিতুল, সুহাসিনী, থ্যাংক ইউ সো মাচ ভাই, এটা একটু বলো তো দেখি কে কে জানো। জুলাই স্মৃতিস্তম্ভ এটা কোথায় অবস্থিত? জুলাই স্মৃতিস্তম্ভ এটা কোথায় অবস্থিত? জুলাই স্মৃতিস্তম্ভ, জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত বলো। জুলাই স্মৃতিস্তম্ভ এটা কোথায় অবস্থিত? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো। জুলাই স্মৃতিস্তম্ভ এটা কোথায় অবস্থিত? সব যত বাংলাদেশে যতগুলো স্তম্ভ আছে সবকিছুকে তুমি সি বলছো, শাহবাগ ঢাকা, ফেরদৌসী আলম তিশা। আর কে কে আছে ভাই একটু কমেন্ট করবা। জুলাই স্মৃতিস্তম্ভ দেখে মনে হচ্ছে যে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই না ভাই? খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই না? এটা খারাপ হওয়ার কিছু নাই, আমি তোমাদেরকে বলতেছি এইগুলা থেকে কোশ্চেন আসবে ভাইয়া। জুলাই
থেকে তোমাদের কোশ্চেন আসবে ভাই, প্রচন্ড পরিমাণে কোশ্চেন আসবে। মিতু ইসলাম আনিশা বলছে গ, আর কে আছে মাওয়া ইসলাম বলছে সি, তারপর কে আছে মিতুল খান বলছে সি। আর বাকিরা উত্তর দিতে থাকো ভাই, আমি একটু কমেন্ট করতে থাকি। তার আগে আমি একটু বলে নিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানেও একটা জুলাই স্মৃতিস্তম্ভ আছে, জুলাই শহীদদের স্মরণে, যেটাকে বলা হয় অদম্য 24। কি বলা হচ্ছে? অদম্য 24, মনে থাকবে অদম্য 24। এই স্মৃতিস্তম্ভটার নাম হচ্ছে অদম্য 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আছে সেটা হচ্ছে জুলাই ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আছে সেটা হচ্ছে জুলাই ভবন। কি আছে? জুলাই ভবন, মাথার মধ্যে রেখে দিবা। ওই যে শেখ মুজিবুর রহমান হলের 11 তলা একটা বিল্ডিং আছে যেটার নাম দেওয়া হয়েছে জুলাই ভবন। কি নাম দেওয়া হয়েছে? জুলাই ভবন। নারায়ণগঞ্জ, এটার ক্ষেত্রে মনে রাখবা দেশের প্রথম জুলাই স্মরণে যে স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে কোথায়? নারায়ণগঞ্জে। ঠিক আছে, মনে থাকবে জুলাই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে কোথায়? নারায়ণগঞ্জে। দেশের প্রথম শব্দটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে কোথায়? নারায়ণগঞ্জে। কোথায় করা হয়েছে? নারায়ণগঞ্জে। আর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এটা কিন্তু হচ্ছে তোমার নারায়ণগঞ্জেও হবে, শাহবাগেও হবে, দুই জায়গাতেই আছে। তাহলে প্রথম যদি বলা হয় সেক্ষেত্রে দিবা কোথায়? সেক্ষেত্রে দিবা নারায়ণগঞ্জে। যদি বলা হয় যে ভাইয়া জুলাই স্মৃতিস্তম্ভ ঢাকার কোথায়? শাহবাগ, ঢাকাতে। কথা ক্লিয়ার কিনা ভাইয়া? মুখস্থ হয়েছে কিনা বলো? শুধুমাত্র একটা অপশন দিলে এটা হবে না, এটা আমি এমনিতেই দিছি দুইটা। কেন দিছি? কারণ তোমাদের জাজমেন্টের জন্য। শাহবাগ ঢাকা এবং নারায়ণগঞ্জ দুইটাই কিন্তু সঠিক উত্তর। প্রথম হয়েছিল নারায়ণগঞ্জে, তারপর শাহবাগ ঢাকাতে করা হয়েছে। তারপর কোথায় করছে? শাহবাগ ঢাকাতে করছে। ওকে ভাই, ক্লিয়ার কিনা? এটা ভুল হবে কিনা? আর এটা কিন্তু আর ভুল করা যাবে না। চলো পরের কোশ্চেনটা যাই। ওকে, সো পালস নার্সিং ভর্তি কোচিং এর ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা যারা আসলে নার্সিং পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য আমরা পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে বিশেষ ছাড়ে, বিশেষ ডিসকাউন্টে আমাদের এখানে 9টি বই থাকবে এবং আমাদের যে কোর্স ফি সেটা কিন্তু এখন 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে। 2000 টাকা ডিসকাউন্টে বর্তমানে আমাদের কোর্স ফি হচ্ছে 4500 টাকা। এই সাল চলবে আছে 25 আগামী মাসে 25 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে এই যে বইগুলা দেখতেছো এগুলা কিন্তু কুরিয়ার করে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের পেজে এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আমি দু একটা বই তোমাদেরকে একটু দেখাই দিতে পারি। এই যে আমাদের বইগুলা একটু দেখো, এই যে বইগুলা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে, রসায়নের জন্য বা বিজ্ঞানের জন্য, জিকের জন্য, বা আমি যেগুলো পড়াচ্ছি এইসবের জন্য, সবকিছুর জন্যই কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কাছে পৌঁছায় যাবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আশা করি যে আমাদের পেইড ব্যাচে যে স্টুডেন্ট আছে তারা ভালো কিছু পাচ্ছে এবং আশা করি যে সামনে আরো বেশি ভালো কিছু ইনশাআল্লাহ পাবে। ওকে, সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এরপর চলে আসি ভাই আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, পায়রা সমুদ্র বন্দরটা কোথায় অবস্থিত? এটা আমাদের বিএসসি নার্সিং এ আসছিল 2019 এবং 2020 শিক্ষাবর্ষে। দেখি কে কে পারো ভাই একটু কমেন্ট করো। চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী, খুলনা, পায়রা সমুদ্র বন্দর এটা কোথায় অবস্থিত? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। ওকে, পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? বাংলাদেশের বেশ কিছু সমুদ্র বন্দরের নাম শুনবা, যেমন চট্টগ্রাম সমুদ্র বন্দর তোমরা শুনছো এটা। তারপরে ধরো যে আসছে কোথায় আছে মাতামুহুরী গভীর সমুদ্র বন্দর তৈরি করার কাজ চলতেছে, ঠিক আছে। এরপরে ধরো যে পায়রা সমুদ্র বন্দর একটা নাম শুনবা। তো এই যে আমাদের যে নামগুলো আছে এগুলোর মধ্যে পায়রা যে সমুদ্র বন্দর, পায়রা, ঠিক আছে, পায়রা, টিয়া পায়রা, পাখি সোনা ময়না পাখি, সেই পায়রা, তাই না, শান্তির প্রতীক পায়রা, তাই তো। এই পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত একটু বলো তো ভাইয়া, দেখি কে কে জানো। সি বলছে, পটুয়াখালী বলছে, আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো তো ভাইয়া, একটু কমেন্ট করো দেখি আমার কোন কোন ভাই এবং আপু এটার উত্তর দিতে পারে। চাঁদনি ইসলাম বলছে সি। প্রশ্নগুলো মনে হচ্ছে আজকে আমার স্টুডেন্টদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদের মনে হচ্ছে যে খুব কঠিন। এই কঠিন জিনিসগুলো যদি না পড়তে পারো তাহলে তো হবে না। তানজিলা তানজু, রিয়া ইসলাম উত্তর দিচ্ছে, সাবরিনা আক্তার বলছে সি। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো। সুফি ইসলাম বলছে সি, সাদিয়া বলছে গ। আর কে কে আছো ভাই কমেন্ট করো। মিতুল খান বলছে সি। ওকে, মাওয়া ইসলাম বলছে সি। ঠিক আছে, মিতুল খান, থ্যাংক ইউ সো মাচ ভাই। আরো যারা যারা আছে একটু কমেন্ট করো। ওকে, দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো, সবার কমেন্ট গুলো আমি দেখার ট্রাই করব।
ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা উত্তর দিচ্ছ। ওকে ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেকেই পারতেছো, তোমাদের ধন্যবাদ, যারা যারা পারছো তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখো পায়রা সমুদ্র বন্দর এটা অবস্থিত হচ্ছে চট্টগ্রামে, তো অবশ্যই না, কারণ চট্টগ্রামে আছে, আমাদের চট্টগ্রাম বন্দর রয়েছে, আবার মাথামুহুরি তৈরি করা হচ্ছে, চাঁদপুরেও নাই, চাঁদপুর আসলে নদী, ওইখানে রয়েছে কি নদী বন্দর আছে, বাট ওইখানে কিন্তু কোনো সমুদ্র বন্দর নাই। খুলনা এবং পটুয়াখালী, খুলনা আসলে মেইনলি খুব কম পরিমাণে আসলে অঞ্চল আছে তোমার ইসের মধ্যে রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে। বঙ্গোপসাগরের সাথে সবচেয়ে বেশি রিলেটেড সাগরকন্যা খ্যাত, সাগরকন্যা খ্যাত যে জেলাটা আছে, আমরা জানি কুয়াকাটা জানি, তাই না? এই সাগরকন্যা খ্যাত যে জেলাটা আছে পটুয়াখালী, এই পটুয়াখালীতে অবস্থিত। তাহলে পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? পটুয়াখালীতে অবস্থিত। কোথায় অবস্থিত হবে? পটুয়াখালীতে হবে। ওকে, তো সবাই মোটামুটি পারছো। তোমরা যারা ক্লাস করতেছো তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও বন্ধু বান্ধবীদের সাথে, যেন তারাও যুক্ত হতে পারে। যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং মেনশন করে দিবা তোমার যে বন্ধু বান্ধবী যারা যুক্ত আছে আমাদের সাথে, ক্লাস করতে চায়, নার্সিং পরীক্ষা দিতে চায়, তাদেরকে অবশ্যই মেনশন করে ডেকে নিয়ে আসো। ওকে, ডেকে নিয়ে আসো। এবার দেখো পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের রাফা সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত? দেখি কে কে পারবে একটু উত্তর দাও তো। রাফা সীমান্ত ক্রসিং এটা কোথায় অবস্থিত? গাজা ও মিশর, গাজা ও সিরিয়া, মিশর ও ইসরায়েল, পশ্চিম তীর ও লেবানন, এটার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? দেখি কে কে জানো ভাই একটু কমেন্ট করো, এটা সরাসরি উত্তর দিয়ে দিব। গাজা ও মিশর, গাজা ও সিরিয়া, গাজা ও মিশর, গাজা ও সিরিয়া। ওকে, সো কুয়াকাটা থ্যাংক ইউ গেছে ভাইয়া। পরবর্তীতে আসো, গাজা ও মিশর, গাজা ও সিরিয়া, মিশর ও ইসরায়েল, পশ্চিম তীর ও লেবানন, কোনটা হবে সঠিক উত্তর? ভাইয়া কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো, দ্রুত কমেন্ট করো। এবং তোমরা যারা যুক্ত হয়েছে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, মেনশন করে দিবা বন্ধু বান্ধবদেরকে। ওকে, সো যারা এখনো শেয়ার করো নাই তোমরা একটু শেয়ার করে দাও। মা ইসলাম ভাই একটা কোশ্চেন ছিল, করে ফেলো ভাই, অবশ্যই তোমার কোশ্চেনের উত্তর দিবে, সো অবশ্যই কোশ্চেনটা করবা, ঠিক আছে? আলিজা আজরিন মানহা বলছে ঘ, সামিরা ইসলাম বলছে সি। আর কে গেছো ভাইয়া একটু কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত কমেন্ট করো। ওকে, সো আমি কারোর এই উত্তর তেমন একটা দেখতে পাচ্ছি না, মনে হয় মানে কোশ্চেন গুলো তোমাদের দেখে মনে হচ্ছে খুব আসলে কঠিন মনে হচ্ছে। আজকে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের সামনে ক আর খ যোগ করলে যে কি হয় সেই পড়াইলে মনে হয় ভালো হতো, তাইলে তোমরা ভালো বুঝতে। এক আর এক যোগ করলে যে দুই হয়, তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। সো পড়াশোনার অবস্থা আরো বেশি ঝাক্কাস করতে হবে, এই পড়াশোনায় হবে না, পড়াশোনা আরো বেশি প্রাণবন্ত করতে হবে, আরো বেশি সুন্দর করতে হবে। যদি ভালো পড়াশোনা না করতে পারো তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবে না। সো ভালো কিছু করতে চাইলে, ভালো কিছু করার ইচ্ছা থাকলে তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এই যে লামসাম মার্কা পড়াশোনা বাংলাদেশে এখন কিচ্ছু হয় না। তুমি যদি কোয়ালিটি বিল্ড আপ করতে না পারো, তোমার মধ্যে যদি বিল্ড আপের কোয়ালিটি না থাকে তাহলে তুমি কিছুই না, ঠিক আছে? আমি খুব সহজ ভাষায় বলি, তোমাকে কিন্তু নিজেকে জাজমেন্টের সেই জায়গায় নিতে হবে। তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, নিজের কোয়ালিটিকে বাঁচাও, ঠিক আছে? কি বলছি? ওকে, নিজের কোয়ালিটিকে বিল্ড আপ করো। কিন্তু ভাইয়া পড়তে তো মন চায় না, পড়তে মন চায় না তার মানে এই যে প্রতিযোগিতার যুগ এটা তোমার জন্য না। তুমি তখনই পড়তে মন চাবে যখন আর তোমার পড়ার সেই স্কোপ থাকবে না। তখন মনে হবে জানো, যখন দেখবা যে ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রেই বলি, আমরা যখন পড়াশোনা করছি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ওঠার সময় অনেকের বিয়ে হয়ে গেছে, এটা সত্য কথা। ঠিক একইভাবে হাই স্কুল থেকে যখন ইন্টার এসে এইচএসসি তে গেছে তখন অনেকের বিয়ে হয়ে গেছে। এইচএসসি থেকে আজকে ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা, এই পরিমাণটা কত পার্সেন্ট? বড় জোর গেলে 5%, তাও হয় না, খুবই কম। 100 জনের মধ্যে 5 জন এই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারে। আমারই বন্ধু বান্ধব আছে যারা মনে করো যে পড়াশোনা খুব বেশি না করে আজকে হয়তো বা তারা খুব খারাপ পজিশনে আছে, অনেকে হয়তো বা ভালো পজিশনে গেছে, ভালো করছে তারা। আমারই বন্ধু বান্ধব আছে যারা বড় বড় জায়গায় আছে, আবার আমারই বন্ধু বান্ধব আছে যারা কিন্তু আজকে দিন মজুরের কাজ করতেছে। তো এটা বিল্ড আপটা হয়েছে কেমনি হবে? এই বিল্ড আপটা হয়েছে তোমার পড়াশোনা, তোমার আগ্রহ, তোমার এনার্জি, তোমার মনের চাওয়ার ভিতরে, ঠিক আছে? তো এই চাওয়া পাওয়ার জায়গাটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, সো দেখো রাফা ক্রসিং বা রেফা সীমান্ত এটা হবে গাজা এবং মিশর। গাজা এবং মিশর, এটা মোটামুটি একজনও পারো নাই। গাজা এবং মিশর, গাজা এবং মিশর। ওকে, এটা গাজা ও মিশর, ঠিক আছে ভাইয়া? এটা হবে কি গাজা ও মিশর। দেখো অনেকটা হচ্ছে কিরকম হয়েছে, আমাদের যে ফিলিস্তিনের যে ভাই বোনরা আছে, ইসরায়েল তো মোটামুটি সব দখল করে নিছে। সো এই যে সাইডটা আছে দেখো, এটাকে বলা হচ্ছে গাজা, এটাকে বলা হচ্ছে পশ্চিম তীর, এটা হচ্ছে ইসরায়েল। এখানে একটু সীমান্ত আছে কার সাথে? মিশরের সাথে, বুঝছো? এই যে এখানে একটু সীমান্ত আছে, এই সীমানাকে বলা হয় কি রাফা। রাফা
তাহলে রাফা সীমান্ত এটা অবস্থিত মিশর ও গাজা অঞ্চলের ভিতরে, মিশর ও গাজা অঞ্চলের ভিতরে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলাদেশ কত সালে সাবমেরিন যুগে প্রবেশ করে? বাংলাদেশ কত সালে সাবমেরিন যুগে প্রবেশ করে? এটা 2018 এবং 2019 সালে কোশ্চেন। দেখি কে কে পারবে একটু কমেন্ট করো। বাংলাদেশ কত সালে সাবমেরিন যুগে প্রবেশ করে? বাংলাদেশ কত সালে সাবমেরিন যুগে প্রবেশ করে? দেখি কে কে জানো। কে কে জানো একটু কমেন্ট করো। বাংলাদেশ কত সালে সাবমেরিন যুগে প্রবেশ করে? বাংলাদেশ কত সালে সাবমেরিন যুগে প্রবেশ করে? ঠিক আছে, দেখি কে কে পারে একটু কমেন্ট করে তো দেখি। 8 নম্বর কোশ্চেনের উত্তর কে কে দিতে পারে। ও আজকে খুব কঠিন কঠিন কোশ্চেন নিয়ে আসছে মনে হয় ভাই। আচ্ছা ওকে, সো গাজা ও মিশর, গাজা মিশর শেষ। গাজা মিশরের পরে আমরা নতুন পাই আছি, নতুন উত্তর দাও। মিনু আক্তার বলছে ক 2003 সালে, ফেরদাউসী আলম তিশা বলছে সি, মিতুল খান এ। ওকে সো ঠিক আছে, আর কে কে জানো ভাই একটু কমেন্ট করো দেখি কে কে পারো। রিয়া ইসলাম বলছে সি। আর কে কে জানো ভাই একটু কমেন্ট করো, আমি একটু বলে দিই। এমএসটি মিনু আক্তার বলছে 2017। ওকে, আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো। সাদিয়া গ, মিতু ইসলাম আনিসা বলছে সি। ওকে, একটু বলে দিই ভাইয়া, এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে 2017 সালে। কত সালে? 2017 সালে। 2017 সালের 12 মার্চ, কত মার্চ? 12 মার্চ বাংলাদেশ সরকার দুইটা সাবমেরিন নিয়ে আসছে। সেই সাবমেরিন গুলো চীন থেকে নিয়ে আসছিল। এর মধ্যে একটার নাম দিছে কি জানো? আমাদের যে সাবমেরিন গুলো নিয়ে আসছিল, নিয়ে আসার পরে একটা দিছে আছে বানোজা নবযাত্রা। বানোজা বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া হয়েছে। বানোজা, বানোজা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ, বানোজা নবযাত্রা, নবযাত্রা দিছে একটা নাম। আর একটা দিছে আছে জয়যাত্রা, আরেকটা কি দিছে? নবযাত্রা, আরেকটা কি হবে? জয়যাত্রা। প্রথমটার নাম দিছে বানোজা নবযাত্রা, দ্বিতীয়টার নাম দিছে বানোজা। বাংলাদেশের যতগুলা যুদ্ধ জাহাজ আসুক বা যে জাহাজে আমাদেরকে কিনা হোক না কেন, সব কয়টার ক্ষেত্রে সেনাবাহিনী নৌবাহিনীকে যাই দিবে তার ক্ষেত্রে বানোজা লাগাইতে হবে। তাহলে কি বলছি? বানোজা জয়যাত্রা, আর একটা কি বলছি? বানোজা হচ্ছে নবযাত্রা। ঠিক আছে, নবযাত্রা তো মুখস্থ করে ফেলছো প্রথমটা, আর জয়যাত্রা হচ্ছে দ্বিতীয়। তাহলে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করছে কবে? 2017 সালে। কবে করছে? 2017 সালে। ঠিক আছে, মনে থাকবে 2017 সালে 12 মার্চ। কবে? 2017 সালে 12 মার্চ সর্বপ্রথম হচ্ছে কি হয়েছে? সাবমেরিন যুগে প্রবেশ করছে। ক্লিয়ার কিনা ভাইয়া? চলো পরের কোশ্চেনটাই যাই। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? বলো তো ভাই এটা কি হবে? ভিটামিন এ, ডি, বি কমপ্লেক্স, কে? বলো ভাই এটা কি হবে? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? বলো এটা কি হবে? অচিন মানুষ দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম অচিন মানুষ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা নাজা ফিমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ তোমাদের সবাইকে। এখন তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলো, দেখি কে কে পারো এটার উত্তর দিতে। ওকে সো দেখি শেয়ার মেনশন নাম ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে বি কমপ্লেক্স বলছে মিনু আক্তার, বলছে বি কমপ্লেক্স, মেহেদি বলছে বি কমপ্লেক্স। তো দেখো ভিটামিন থেকে প্রতি বছর কিন্তু ভাই আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, ভিটামিনকে মেইনলি আছে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা আছে পানিতে দ্রবীভূত হয়, আর একটা হচ্ছে চর্বিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, পানিতে দ্রবীভূত ভিটামিন আছে দুইটা হয়ে থাকে, একটা আছে বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স মানে এর মধ্যে আরো বেশ কিছু ভিটামিন আছে, তার জন্য বি কমপ্লেক্স বলা হয়। আর একটা হচ্ছে সি। আর চর্বিত দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই এবং কে, এডি, ই এবং কে, অ্যাডাক। ঠিক আছে, চর্বিত হচ্ছে অ্যাডাক। তো পানিতে দ্রবণীয় ভিটামিন গুলা মেইনলি হচ্ছে যেহেতু আছে প্রস্রাবের মাধ্যমে কিন্তু বের হয়ে যেতে পারে। কেন? কারণ প্রস্রাব কি পানি না? প্রস্রাব কি পানি না? এই প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। যেমন বি, এর মধ্যে রয়েছে বি1, বি2 রয়েছে, বি3 রয়েছে, বি5 রয়েছে। ঠিক আছে, বি6 রয়েছে, বি7 রয়েছে, বি মনে করো 9 এবং বি12। এই হচ্ছে ভিটামিন গুলার সিরিয়াল। তো দেখো আমি দেখতে পাচ্ছি যে আমাদের চর্বিতে দ্রবীভূত যে ভিটামিন আছে সেগুলোর মধ্যে এ আছে, ডি আছে এবং কে আছে। তাহলে এইগুলা কি হবে? এগুলো হবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? গ নাম্বার। এটা তোমরা মোটামুটি জানো তাই না? ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে আছে নাইট মানে রাতে, ব্লাইন্ড। ঠিক আছে, ব্লাইন্ড। এই যে নাইট ব্লাইন্ড মানে কি রাত কানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কি হয় ভাইয়া? রিকেটস। কি হয়? রিকেটস, মাথায় রাখবা, রিকেটস রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কি হয়?
রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না। রক্ত জমাট বাঁধার বেশ কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোর মধ্যে ভিটামিন কে একটা ফ্যাক্টর। যখন তোমার রক্ত জমাট বাঁধবে না, সেটা কিসে বাঁধবে না? সেটা বাঁধবে না ভিটামিন কে তে। বি কমপ্লেক্স কোথায় পাওয়া যায় সেটা একটু পরে বলবো, তার আগে বি1 এটাকে বলা হয় থায়ামিন। থায়ামিনের অভাবে যে রোগটা হয় সেটা কি জানো? থায়ামিনের অভাবে কি রোগ হয়? থায়ামিনের অভাবে গলগন্ড রোগ হবে, কি বেরি কি হবে? বেরি রোগ হবে। কি হবে? বেরি রোগ হবে, তাই তো? বেরি হাত পা ফুলে যাবে, ঠিক আছে? বি2 কে বলে রিবোফ্লাভিন, বি3 কে বলে নায়াসিন। নায়াসিন এটাকে কি বলা হয়? নায়াসিন। এই নায়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়, নায়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা এটা একটু মনে রেখো, পেলেগ্রা এই রোগটা হয় নায়াসিনের অভাবে। বি9 কে বলা হয়েছে ফলিক অ্যাসিড। কি বলা হয় এটাকে? ফলিক অ্যাসিড। প্রেগন্যান্ট মাদের খাইতে বলে ফলিক অ্যাসিড, ঠিক আছে? প্রেগন্যান্ট মাদারকে ফলিক অ্যাসিড খাইতে হয়। এই ফলিক অ্যাসিডের অভাবে কি হয় জানো? অ্যানিমিয়া হয়। কি হয়? অ্যানিমিয়া হয়। মাথার মধ্যে রাখতে হবে ভাই, খুব গুরুত্বপূর্ণ, অ্যানিমিয়া হয়। বুঝছো কি বলছি? আর হচ্ছে বি12 এটাকে বলে সায়ানোকোবলামিনিক অ্যাসিড। এটার অভাবে সায়ানোকোবলামিনিক অ্যাসিড, আবার একটু বলি সায়ানোকোবলামিনিক অ্যাসিড। একটা হচ্ছে ফলিক অ্যাসিড আর একটা হচ্ছে সায়ানোকোবলামিনিক অ্যাসিড। এটার অভাবে কি হয়? এটার অভাবে অ্যানিমিয়া হয়। কি হয়? অ্যানিমিয়া হয়। মাথার মধ্যে রাখতে হবে ভাই, অ্যানিমিয়া হয়। বুঝছো? এটা আসলে প্রচন্ড পরিমাণে পরীক্ষা আসে। এখন বলছে ভাইয়া বৃষ্টির পানিতে নাকি ভিটামিন বি পাওয়া যায়। একটু বলে দিই, বৃষ্টির পানি শুধু না, চা তুমি যে চা খাও, চা তো ভিটামিন বি পাওয়া যায়। লিখে নাও, বৃষ্টির পানি এবং চা পাতাতে ভিটামিন বি পাওয়া যায়। চা পাওয়া যায়, চার যে পাতা, চা এবং বৃষ্টির পানি দুইটাতে কি পাওয়া যায়? ভিটামিন বি পাওয়া যায়। ভিটামিন এ কোথায় পাবা? রঙিন ফলমূলে। ডি কোথায় পাবা? অবশ্যই ডি পাওয়া যায় কোথায়? সূর্যের আলো থেকে। সূর্যের আলো কি ডি দেয়? নো, আমাদের শরীরে সূর্য আলো ডি দেয় না। আমাদের শরীরে যে কোলেস্টেরল জমা থাকে, এই কোলেস্টেরলকে পুরাইছে সূর্যের আলো, এবং এখান থেকেই তৈরি হয় কি? ভিটামিন ডি, ঠিক আছে? আরো অনেক কথাবার্তা আছে। এবারে এছাড়া আর একটা ভিটামিন তো আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে ভিটামিন সি। এটার অভাবে হয়েছে স্কাবি রোগ হয়। আর ভিটামিন ই এটা হচ্ছে কি হয় জানো? এটার অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। প্রজনন ক্ষমতা হ্রাস পায় বা ইনফার্টিলিটি বলা হয়, ক্ষমতা হ্রাস পায়। তার মানে ইনফার্টিলিটি, এটাকে কি বলা হয়? ইনফার্টিলিটি। দ্যাটস মিন্স পুরুষের ইনফার্টিলিটির জন্য দায়ী কে? ভিটামিন ই। মনে থাকবে কিনা ভাইয়া? ক্লিয়ার কিনা? রক্ত জমাট বাঁধার পেছনে 13টি ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? 13টা ফ্যাক্টর কাজ করে। যেদিন রক্ত পড়াবো ইনশাল্লাহ আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। সো এই স্লাইডটা সবাই একটু ভালো করে দেখে নিবা ভাইয়া, কারণ এখান থেকে ভাইয়া একটা মার্ক এসে গেছে। আর কিছু বলবো না, এখান থেকে তোমাদের একটা মার্ক এসে যাবে ইনশাল্লাহ, যদি এতটুকু জিনিস জানতে পারো। ভিটামিন সম্পর্কে যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, এটা যদি তোমরা জানতে পারো, এটা যদি তোমরা মুখস্থ করো, আমার কথাগুলো যদি শোনো, এইটুকু তুমি যদি পড়াশোনা করো ভাইয়া, এক মার্ক তোমার এসে গেছে। ডিরেক্ট লিখে নাও ভাইয়া, আমি বলছি এক মার্ক আসছে মানে আসছে, ঠিক আছে? কি বলছি? চলো পরের কোশ্চেনে যাই। আশা করি যে স্ক্রিনশট বা যা নেওয়ার দরকার সেগুলো তোমাদের নেওয়া শেষ। চলো পরে যাই। সো পালস নার্সিং ভর্তি কোচিং এর যে অনলাইনে ব্যাচ, সেই ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। আমাদের কিন্তু এখন 6500 টাকার যে কোর্স ফি, সেখানে কিন্তু 2000 টাকা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। এবং ডিসকাউন্টে আমাদের যে বইগুলা, এই যে 9টা বই, এই বইগুলা তোমাদের কিন্তু বাসায় চলে যাবে কোরিয়ারের মাধ্যমে। এই যে দেখতেছো বিশাল বই, এই বইগুলা যাবে, সাজেশন আছে, সাজেশন যাবে, তোমাদের জন্য এক্সট্রা যে গিফট আছে সেই গিফট গুলাও কিন্তু তোমাদের সাথে চলে যাবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের পেজে নক করে ভর্তি হয়ে যাও, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যাও। কারণ আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে আমাদের পেইড ব্যাচে যে শিক্ষার্থীরা আছে তারা তোমাদেরকে বলতে পারবে যে আসলে আমরা কিভাবে পড়াই, কোন ট্যাকটিক্সে পড়াই, কিভাবে তোমাদের জন্য আমরা আগাচ্ছি, সেইভাবে কিভাবে প্ল্যান করে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কতটা পরিশ্রম করে থাকি, বা আমাদের যে শিক্ষকরা আসলে তারা কেমন ভাবে তাদেরকে পড়াই, এই জিনিসটা আমরা তোমাদের জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে চলেছি। ওকে, তো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভাইয়া ভর্তি হয়ে যাও। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? এটা হচ্ছে বিএসসি নার্সিং 2018 এবং 2019 সালের কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলো, কি হবে? এটা পারার কথা তোমাদের। বিএসটিআই, ঠিক আছে, বিআরটিএ, বিটিআরসি, বিআরটিসি। ওকে, ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বলো, ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বলো দেখি কে কে পারো। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বলো, ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? মাহাদি বলছে বিটিআরসি। ওকে, সো তুমি আসলে উল্টো পাল্টা উত্তর দিচ্ছ ভাইয়া, এত উল্টো পাল্টা দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? যেটা জানবা সেটারই শুধুমাত্র বেসিক কনসেপ্ট থেকে উত্তরটা দিয়ে দিবা, ঠিক আছে? চাঁদনি ইসলাম বলছে বি
ওকে, আর কে আছো ভাই একটু কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো। তারপরে যেটা আছে সেটা একটু কমেন্ট করো, সবার একটু উত্তর চাচ্ছি। তানজিলা তানজু বলছে ডি। ওকে, হাসি বলছে বি। ওকে, আর কে কে আছো দেখি, আর কে আছো দেখি। সাদিয়া খ, মিতু ইসলাম আনিশা বলছে সি, সুকি ইসলাম বলছে গ, তামান্না ইসলাম বলছে বিআরটিসি। ওকে চলো, বিআরটিসি মোটামুটি অনেকেই কমেন্ট করেছো ভাইয়া। ওকে ওকে ওকে, কমেন্ট করতে থাকো। সো দেখো আমাদের যেটা আছে বিআরটিসি, যেটা আমরা বিআরটিসি নামে চিনে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রাফিক কর্পোরেশন। এরা হচ্ছে গাড়ি চালায়, বুঝছো, এদের কোম্পানি আছে গাড়ি, গাড়ি যে চালায় তাদেরকে বিআরটিসির গাড়ি বলে, তাই না? রোডে যে গাড়িগুলো চলে এইগুলা নিয়ন্ত্রণ করে বিআরটিসি। বাট আমাদের ড্রাইভিং লাইসেন্স দেয় বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রাফিক অথরিটি। অথরিটি এরাই আছে তোমার আছে কি দেয়, অথরিটি যারা আছে, অথরিটি তারাই হচ্ছে বাংলাদেশের যে অথরিটি আছে, তারা পরীক্ষার মাধ্যমে দেখে যে আসলে কে ড্রাইভার হইতে পারবে, কার মধ্যে স্কিল আছে, তারকে আসলে সাধারণত কি করে, তারা তারা হচ্ছে কি করে, রোড ট্রাফিক অথরিটি যেটা আছে, এই অথরিটি হচ্ছে যে নিয়ম কানুন করে, সেই অনুযায়ী গাড়ি চালানো হয়। তাহলে কি হবে, বিআরটিএ, উত্তরটা কি হবে, বিআরটিএ। কখনো আর ভুল করে না ভাই, কখনো ভুল করে না, এটা সঠিক উত্তর হবে খ খ খ। এখন থেকে পড়তে হবে বিএসটিআই, এটা মূলত আসলে বিএসটিআই অনুমোদিত একটা কথা, শুনছো না, বিএসটিআই। ওকে, বিএসটিআই মানে হচ্ছে তোমার খাবারের অনুমোদন, খাবারের যে অনুমোদন দেয় সেটা হচ্ছে বিএসটিআই। বিএসটিআই টেস্ট দেখে উপাদান দেখা অনুমোদনটা দেয় কে, বিএসটিআই। কে দিবে, বিএসটিআই। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার। ঠিক আছে ভাই, চলো পরেরটায় যাই। হেপারিন তৈরি ও নিঃসরণ করে কোন কোষের কাজ? হেপারিন তৈরি করে এবং নিঃসরণ করে কোন কোষ? দেখো তো, লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল। কে কে জানো ভাই একটু সব থেকে একটু বলে দাও তো। এখান থেকে আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে একটু আলোচনা করব, ঠিক আছে? তোমরা এটা নাও জানতে পারো। নিউট্রোফিল সবচেয়ে বেশি ডাব্লিউবিসি তে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল। সবচেয়ে বেশি থাকে কে, বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল। সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল, মনে থাকবে। সবচেয়ে বড় কোষ যদি বলা হয়, সবচেয়ে বড় কোষ, এটা যদি বলা হয় বড় কোষ, এই কথাটা যদি কখনো আসে সেটা হবে কে, মনোসাইট। সবচেয়ে বড় কোষ হচ্ছে মনোসাইট, সবচেয়ে বেশি থাকে কে, নিউট্রোফিল। যে কোনো রোগ হলে ভাইয়া 10 নম্বরটা তো দিলেন না, কি দিন হয় 10 নম্বরে কি ছিল? 10 নম্বর কি, 10 নম্বরে তো সরি, বাংলা সার্চ ইঞ্জিন কোনটি, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা পরে দেখবো, এটা সমস্যা নেই, এই জন্য পিপিলিকা লিখছে, আমি খেয়াল করি নাই। দেখো বাংলাদেশের সবচেয়ে বড় কোষ হচ্ছে কি, কোনটি তাইলে, মনোসাইট। 10 নম্বর লাগবে না, যেটা বলতেছি সেটা দেখো, এটাও যাবো। এবার দেখো নিউট্রোফিল, যদি তোমাকে কোশ্চেন করা হয় ভাইয়া নিউট্রোফিলের ক্ষেত্রে যদি কোনো রোগ হয়, যদি কারোর রোগ হয়, তাহলে যদি কারোর যে কোনো রোগ হইলে নিউট্রোফিলের সংখ্যা বেড়ে যায়, কি হয়, নিউট্রোফিলের সংখ্যা বেড়ে যায়। একটু আমি স্পেসিফিক বলে দিলাম, রোগ হইলে ডাব্লিউবিসি, এবং রোগ যদি হয় কারোর, তাহলে কি বেড়ে যাবে, নিউট্রোফিলটা বেড়ে যাবে। আর লিম্ফোসাইট এটা কি করে, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, কি করে, অ্যান্টিবডি। আর একটা বলবো আছে ফ্যাগোসাইটোসিস, কি বলবা, ফ্যাগোসাইটোসিস যেটা আছে, ফ্যাগোসাইটোসিস। এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ঘনপদীয় চলনের মাধ্যমে যে কোষকে ভক্ষণ, এই কাজটা কি করে, লিম্ফোসাইট করে। আর বেসোফিল কি করে, হিস্টামিন। আর একটা হচ্ছে হেপারিন, এই দুইটা ক্ষরণ করে, হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে। ঠিক আছে, হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না, কি, রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে, গলায় দেয়। আর হিস্টামিনের কাজ কি, অ্যালার্জিতে ছাড়া দেয়, অনেকের সমস্যা আছে হিস্টামিন খায়, তাই না? অ্যালার্জিক যে প্রবলেম গুলো আছে, অ্যালার্জি জাতীয় যে প্রবলেম, সেই প্রবলেমকে প্রতিহত করে কে, এই বেসোফিলের হিস্টামিন করে। দেখবা যে হিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আমরা অনেকে খেয়ে থাকি, এই বেসোফিল। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে? ক্লিয়ার কিনা ভাইয়া, বলো এটা ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, ক্লিয়ার কিনা ভাই, এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। এই যে রক্ত থেকে তোমাদের এখানে লিখে নাও, রক্ত থেকে তোমাদের কম করে প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন আসে। তো রক্তর এই অধ্যায়টা একেবারে ছাত্রমায় হলো, রক্ত থেকে তোমাদের 2টা কোশ্চেন কনফার্ম আসবে, কনফার্ম। এটা লিখে নাও, আজকে বলে দিলাম, জীবনে আর কখনো ভুল করবে না। এটা তোমাদের পরীক্ষায় জীবনে আর কখনো যেন ভুল না হয়, ঠিক আছে ভাইয়া, জীবনে আর কখনো যাতে ভুল না হয়। সো আমি 10 নম্বরটা মিস্টেক করে গেছিলাম, সো 10 নম্বরটা একটু বলে দিই। বাংলায় সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলি
পিপিলিকা, গুগল, ইয়াহু, বিজয়। তো দেখো আমরা জানি এখানে যে ইয়াহু বা গুগল যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাই না? এগুলো আমাদের দেশে না, এগুলো আমেরিকা থেকে আইছে, ইন্টারন্যাশনাল, এটা কি ইন্টারন্যাশনাল মাপের খেলা, ঠিক আছে? কি বলছি? আর বিজয় এবং আরেকটা আছে অভ্র, এইগুলো আছে কিবোর্ডের নাম। অভ্র আর বিজয় যেটা আছে সেটা কি কিবোর্ডের, বাংলাদেশের কিবোর্ডের। রিসেন্ট টাইমে অভ্রের যে প্রতিষ্ঠাতা সে কিন্তু স্বাধীনতার যে ভাষা আন্দোলনের কারণে আমাদের যে 21শে ফেব্রুয়ারি পুরস্কার, সেই 21শে ফেব্রুয়ারি পুরস্কারে ভূষিত হয়েছে। তো বিজয় এবং অভ্র এগুলো আছে লেখার সফটওয়্যার, বাংলা লেখার ফন্ট, মনে থাকবে। আর বাকি রয়েছে কোনটি? সার্চ ইঞ্জিন পিপিলিকা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? পিপিলিকা হয়ে যাবে সঠিক উত্তর। মনে থাকবে ভাইয়া, পিপিলিকা হয়ে যাবে কি সঠিক উত্তর। সো তোমরা এটা মোটামুটি পারছো এবং সবাই মোটামুটি জানো, এই জন্য আর এটা নিয়ে বেশি আলোচনা না করি, পরেরটাই চলে যায়। দেখি পারো কিনা এটা। নির্মের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়? নির্মের কোন অঙ্গে লোহিত রক্ত কণিকা ধ্বংস হয়? কে কে জানো একটু কমেন্ট করো তো। পিলিহা, যকৃৎ, পাকস্থলী, বৃক্ক হবে। এটা বৃত্ত না, বৃক্ক হবে। কি হবে এটা? বৃক্ক। বুঝছো? মনে থাকে যেন এটা হবে কি বৃক্ক। কোনটা হবে? পিলিহা, যকৃৎ, পাকস্থলী, বৃক্ক। কোথায় ধ্বংস হয়? কি ধ্বংস হয়? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা মানে কি? আরবিসি বা রেড ব্লাড সেল। এর আয়ুষ্কাল কতদিন? 120 দিন। মাথায় রেখো ভাইয়া, 120 দিন। এর নিউক্লিয়াস নাই, ঠিক আছে? মনে রাখবা নিউক্লিয়াস নাই, বড় কথা, নিউক্লিয়াস নাই, ঠিক আছে? নিউক্লিয়াস নাই। তারপরে ভাইয়া এটা হচ্ছে দ্বি অবতল। কি অবতল? দ্বি অবতল। বুঝছো? মনে রাখতে হবে। এর সাথে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা কেমন হয়? লাল হয়। হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা কি হয়? লাল হয়। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ওকে, সো দেখি এখানে অনেকে উত্তর দিচ্ছে যে মাহিদি উত্তর দিচ্ছে যকৃৎ, জিয়া দিছে এ, সাদিয়া দিছে ক, মিতুল খান দিছে এ বি, সাবরিনা আক্তার দিছে এ, মিতু ইসলাম আনিশা বলছে বি, মিতুল খান বলছে এ বি। আর কে কে সবাই একটু কমেন্ট করো। হাসি বলছে এ, চাঁদনি ইসলাম বলছে বি, ওকে, মিনু আক্তার বলছে ক, ওকে। তারপরে কি আছে ভাই একটু বলতে থাকো। রিয়া ইসলাম বলছে বি, থ্যাংক ইউ। আর যে আছে ভাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, বন্ধু বান্ধবদের সাথে মেনশন করো নাই, পালস নার্সিং ভর্তি কোচিং তোমাদের জন্য রেগুলারই ক্লাসের আয়োজন করে থাকে। সো তোমরা যারা রেগুলার ক্লাস করতে চাও তারা অবশ্যই যারা আমাদের এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, তোমরা অ্যাড হয়ে যাবা এবং সেই সাথে রেগুলার ক্লাস করতে হবে। পড়াশোনা যদি সিরিয়াস না হও, দিন শেষে লাস্টে যায় দেখবা কি আমি শূন্য, ঠিক আছে? তখন তুমি গান গাবা, ধন্য হয়েছি ওগো ধন্য তোমারে ভালোবেসে গো, এই নাকি একটা গান আছে না, এই গানটা গান মতো করতে হবে বা এরকম গাইতে পারো যে সবকিছু মিলে আমি অসহায়। বুঝছো? তো দেখো ভাইয়া, এটা সঠিক উত্তর ক এবং খ উভয় হবে। মিতুলকে ধন্যবাদ, ও পারছে। ক এবং খ উভয় হবে। পিলিহা এবং যকৃৎ। পিলিহাকে বলা হয় কি জানো? ব্লাড ব্যাংক। কি বলা হয় জানো? ব্লাড ব্যাংক। মাথায় রেখো, ব্লাড ব্যাংক। সাধারণত যখন একজন মানুষের জন্ম হয় তখন যকৃৎ থেকে তৈরি হয়। কি হয়? যকৃৎ থেকে তৈরি হয় জন্মর পরে। বাট একটা সময় পরে যায় যকৃৎ নিজেই কিন্তু লোহিত রক্তকণিকা ধ্বংসের কাজ করে। কি করে? লোহিত রক্তকণিকা ধ্বংসের কাজ করে। তাই লোহিত রক্তকণিকা ধ্বংসের কাজে লিপ্ত কে? পিলিহা বা স্প্লিন। আর যকৃৎ মানে কি? লিভার। এই দুইটা কি করে? লোহিত রক্তকণিকা ধ্বংস করার কাজ করে। মনে থাকবে ভাইয়া, মনে রেখো এটা। চলো ভাইয়া পরে যাই। নিচের কোন গ্যাসটি শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? এটা আমাদের বিএসসি বিডিএস এর, আসলে বিডিএস মানে কি ডেন্টালের পরীক্ষা আসছে। দেখি এই কোশ্চেনটা তোমরা পারো কিনা। কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। দেখি ভাই কে কে পারো একটু কমেন্ট করো তো ভাইয়া, কমেন্ট করো। ওকে, সো একটু বলো ভাই এটা কি হবে? CO মানে কার্বন মনোক্সাইড, SO2 CH4 এন্ড CO2 কার্বন ডাইঅক্সাইড। দেখি কে কে জানো। শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। প্রদাহ মানে ক্ষত সৃষ্টি করে, মানে কি ক্ষত সৃষ্টি করে কে? কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন আর কার্বন ডাইঅক্সাইড। দেখি কে কে জানো। ফেরদৌস এবং তিশা বলছে সি। ওকে, আর কে কে আছে ভাই একটু কমেন্ট করো। ওকে একটু বলো ভাই, দেখি কে কে পারো একটু কমেন্ট করো। ঠিক আছে, একটু কমেন্ট করো, আমি একটু দেখতে থাকি। CH4 এটাকে
বলা হয় মিথেন। আর এই মিথেন কি বল জানো? মিথেন হচ্ছে আমাদের যে গ্যাস আছে, গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, গ্যাসের প্রধান উপাদান, ঠিক আছে? মনে থাকবে প্রধান উপাদান। মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, ঠিক আছে? এরপর দেখো কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড আছে এবং সালফার ডাই অক্সাইড আছে। ওকে, এইগুলার মধ্যে বুঝছো, এইগুলার মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে খারাপ এবং নীরব ঘাতক বলা হয়, নীরব ঘাতক, এইটা বলা হয় কাকে জানো? নীরব ঘাতক বলা হয় আছে সিও কে। এইটা আমাদের শ্বাসতন্ত্রের যে প্রদাহ, এই প্রদাহ সৃষ্টি করে সিও, কার্বন মনোক্সাইড। কে সৃষ্টি করে? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড সবগুলো জিনিসই ক্ষতিকর, বাট সব থেকে বেশি ক্ষতি করে কার্বন মনোক্সাইড। শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে কে তাইলে? কার্বন মনোক্সাইড। মনে থাকবে। চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বিকন অন্বেষা, নোয়া 18, ব্র্যাক অন্বেষা, নোয়া 19। দেখি কে কে পারবে একটু কমেন্ট করো, এটা পারার কথা। বিকন অন্বেষা, নোয়া 18, ব্র্যাক অন্বেষা, নোয়া 19। যে যে জানো ভাই একটু কমেন্ট করো। সামিরা ইসলাম সি। ওকে, আর কে গেছে ভাইয়া? ফার্স্ট অফ অল একজন বলছে। আর কে গেছে ভাই একটু কমেন্ট করো তো দেখি কে কে পারো, একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, সবার কমেন্ট আশা করতেছি, দ্রুত কমেন্ট করো। স্টুডেন্ট কই? দ্রুত কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। নীরব ঘাতক হচ্ছে সিও। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু বলো তো দেখি কে কে পারবে, একটু কমেন্ট করো। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? কে কে জানো ভাই একটু কমেন্ট করতে থাকো দেখি। সি বলছো, সি। ওকে, সাবরিনা আক্তার বলছে বি। ওকে, সি। ফেরদৌস ইসলাম তিশা বলছে বি, সি। ওকে ওকে, মিতু ইসলাম আনিশা বলছে সি। জানাতুল ফেরদৌস গ, চাঁদনি ইসলাম। তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রথম একটা ন্যানো স্যাটেলাইট তৈরি করছিল, যেটার নাম ছিল কি? ব্র্যাক অন্বেষা। পরবর্তীতে বাংলাদেশ স্যাটেলাইট আসছে, বাংলাদেশ আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করছি। 57তম দেশ হিসেবে আমরা স্যাটেলাইট সমৃদ্ধ দেশ। কততম? 57তম স্যাটেলাইট ছিল আমাদের, 57তম স্যাটেলাইট সমৃদ্ধ দেশ। স্যাটেলাইট সমৃদ্ধ দেশ হচ্ছে বাংলাদেশ। স্যাটেলাইট সমৃদ্ধ দেশ কে? বাংলাদেশ হচ্ছে 57তম, বাংলাদেশের যে প্রথম স্যাটেলাইট। চলো পরের কোশ্চেনটা দেখি। সো পালস নার্সিং ভর্তি কোচিং এ যারা ভর্তি হতে চাও, যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও, ফার্স্ট টাইম ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুত ভর্তি হয়ে যাও। 4500 টাকার কোর্স ফি, 2000 টাকা ছাড়া এখন মাত্র 4500 টাকা ভর্তি চলছে। সো যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও, 25 তারিখ পর্যন্ত আমাদের এই ভর্তি চলবে। এইবার যে কোশ্চেনটা সেটা হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? এই কোশ্চেনটা যদি তোমাকে দেওয়া হয় তুমি কি উত্তর দিবা? পদ্মা সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, বঙ্গবন্ধু সেতু এখন আর নাই, এখন হয়ে গেছে যমুনা সেতু। কি হয়ে গেছে? যমুনা সেতু। ওকে, আর কি আছে? মেঘনা সেতু। এইগুলোর মধ্যে সব থেকে বড় সেতু কোনটি? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি? পদ্মা, হার্ডিঞ্জ, বঙ্গবন্ধু, যমুনা সেতু আর মেঘনা সেতু। এর মধ্যে কোনটি বলো তো? দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করো। দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? এখানে একটু বলে রাখি, যদি বলা হয় রেল সেতু, বড় রেল সেতু, এটা যদি কেউ কখনো বলে, এটা খুব রিসেন্টলি হয়েছে, বড় রেল সেতু, এটা হবে যমুনা রেল সেতু। বুঝছো? যমুনা রেল সেতু হচ্ছে দেশের সবচেয়ে বড় রেল সেতু। আর যদি বলা হয় সড়ক পথে, মানে এরকম কোশ্চেন যদি দেয় দেশের সবচেয়ে বড় সেতু কোনটি, সেক্ষেত্রে তোমার উত্তরটা কি হবে বলো? এখানে কোয়া বলছে সাদিয়া, বাকিরা কি পরে শুনতেছে না? নেটওয়ার্কের সমস্যা, আমি তো এটাই বুঝি না, একটু দ্রুত উত্তর দিবা সবাই। সুমাইয়া সিমি বলছে বি, হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ কোন কালে শুনছো বলো? কোন কালে শুনছো? হার্ডিঞ্জ ব্রিজ রেল সেতু হিসেবে একসময় বড় ছিল, বাট এখন কিন্তু নাই, এখন যমুনা সেতু হয়ে গেছে। বুঝছো? মিতু ইসলাম আনিশা এ, তামান্না ইসলাম এ। আর কে কে সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, আমি একটু উত্তর গুলা নিব। রিয়া ইসলাম বলছে বি। আর কেউ বলো? এটা সঠিক উত্তর হবে পদ্মা সেতু। পদ্মা সেতু সেটা কত হবে? 6.15 কিলোমিটার, তাই না? পদ্মা সেতু, পদ্মা সেতু নিয়ে একটু আগে আমরা পড়াইছি প্রথম দিকে, তো সবাই একটু দেখে নিও এটা। সো তাইলে এটা সঠিক উত্তর কি হবে? পদ্মা সেতু হবে সঠিক উত্তর। আর বড় রেল সেতু যদি বলা হয় সেটা হবে যমুনা রেল সেতু। কি হবে? যমুনা রেল সেতু। চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে, বাংলাদেশ থেকে না, বাংলাদেশে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশের পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? কোশ্চেন 9 গুলো, কোশ্চেন গুলো
কোশ্চেন গুলো কনফিউজ তৈরি করে। আচ্ছা, কোশ্চেন গুলো কনফিউজ তৈরি করবে, এই জন্যই তো এখানে নিয়ে আইছি, যাতে তোমরা পারো, কিছু শিখতে পারো। ঠিক আছে, আমি নাইলে যদি এসে বলতাম যে বলতো 1 আর 1 যোগ করলে কত হয়, চুপ করে বলে দিতাম 2, আর পরীক্ষার সময় যায় দেখতা কি, এই পরীক্ষার সময় এটা দেখতো না, পরীক্ষার সময় দেখতাম -1.5 গুণ -1.75 গুণ 1.36 সমান সমান কত। সো এইখানে আমি 1 আর 1 গুণ করে 2 1 পড়াচ্ছি, আর পরীক্ষার হলে তো আর এটা পাবা না ভাইয়া, পরীক্ষার খাতায় তো এইটা পাবা। তো তখন তো তোমার হবে কি, তুমি তো হাঁপাই যাবা যে কি না কি আসলো, কি পড়লাম কি আসলো। সো তোমাদেরকে পড়াশোনাটা অতটা ডিপ থেকে পড়াশোনা করা লাগবে, ছোটখাটো পড়াশোনা থেকে এখন আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এটা লিখে নিতে পারো। ঠিক আছে, কি বলছি? ওকে, সো দেখি সুমাইয়া শিবে বলছে ডি, চাঁদনি বলছিলাম বলছে বি, আর কে গেছো ভাইয়া একটু কমেন্ট করো। জান্নাতুল ফেরদাউস ঘ। সো এখানে বলছে রপ্তানিতে, রপ্তানি, আর একটা হচ্ছে কি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ। ঠিক আছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি, অর্থাৎ বাংলাদেশে পণ্য রপ্তানি করে কোন দেশ, কোন দেশ সব থেকে বেশি পণ্য রপ্তানি করে। আমি একটু সিরিয়ালটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশে রপ্তানি, বাংলাদেশে দেয়, মানে বাংলাদেশের ক্ষেত্রে আমদানি, বাংলাদেশে রপ্তানি। এটা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার যে দেশটা সেটা হবে চীন। কি হবে? চীন। 2 নাম্বার দেশটা হবে ভারত। 2 নাম্বার কি হবে? ভারত। আর যদি তোমাকে বলা হয় ভাইয়া বাংলাদেশ থেকে ঠিক আছে, বাংলাদেশ থেকে রপ্তানি, বাংলাদেশ থেকে রপ্তানি নিয়ে যায়, মানে বাংলাদেশ থেকে আমদানি করে কোন দেশ, তাহলে সেক্ষেত্রে 1 নম্বর হবে যুক্তরাষ্ট্র। কি হবে? যুক্তরাষ্ট্র। মনে থাকবে, যেহেতু আমাদের দেশ থেকে রপ্তানি, তাহলে আমরা যেহেতু রপ্তানি করতেছি তাহলে এটা কি হয়ে যাবে? চীন। আমরা যেহেতু রপ্তানি করতেছি তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? চীন। মনে থাকবে, চীন হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলা হয় যে আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য নিয়ে যায় কে, সেটা হবে যুক্তরাষ্ট্র। কি হবে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বেশি জনবল কোন দেশে আছে? সৌদি আরবে। বাংলাদেশের সবচেয়ে বেশি জনবল কোথায় আছে? সৌদি আরবে। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় কোথা থেকে? সংযুক্ত আরব আমিরাত থেকে। আমার কথাগুলো ক্লিয়ার কিনা একটু লিখে নাও। আবারও বলতেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি জনবল আছে কোথায়? সৌদি আরবে। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় কোন দেশ থেকে? সংযুক্ত আরব আমিরাত থেকে। বাংলাদেশের থেকে রপ্তানি করে কোন দেশ সবচেয়ে বেশি, মানে আমদানি করে কোন দেশ সবচেয়ে বেশি? আমেরিকা বা যুক্তরাষ্ট্র। বাংলাদেশে পণ্য পাঠায় কোন দেশ? চীন আর ভারত। কে পাঠায়? চীন আর ভারত। ওকে, এইগুলো একটু মনে রেখো, এই কথাগুলো একটু মনে রেখো। এরপর যাই, লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? চট্টগ্রাম, বগুড়া, পাহাড়পুর, সোনারগাঁও। লোকশিল্প জাদুঘর, এটা একটু মাথায় রাখতে হবে। এই জাদুঘরটার প্রতিষ্ঠাতা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। কে হবে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। মনে রেখো, শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি করছিলেন। ঠিক আছে, মনে রেখো। এটা প্রথম ছিলেন আছে কিউরেটর, সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই লোকশিল্প জাদুঘর এটা কোথায় অবস্থিত? চট্টগ্রাম, বগুড়া, সোনারগাঁ, পাহাড়পুর। সো এখান থেকে কয়েকটা কোশ্চেন বলে দিই। বাংলাদেশের প্রথম জাদুঘর যদি কেউ কখনো আসে, জাদুঘর এটা হবে বরেন্দ্র জাদুঘর। ঠিক আছে, বরেন্দ্র জাদুঘর। তো দেখো, এই বরেন্দ্র মানে বুঝে গেছে এটা রাজশাহীতে অবস্থিত, এবং এটা গঠন করা হয়েছিল কত সালে জানো? এটা গঠন করা হয়েছিল 1909 সালে। বুঝা গেছে কি বলছি? বাংলাদেশের যে জাতীয় জাদুঘর তোমরা নাম শুনছো, বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটাকে বলে, এটা হচ্ছে শাহবাগে অবস্থিত। কোথায়? শাহবাগ। এবং এটা তৈরি করা হয়েছিল 1913 সালে। কত সালে? 1913 সালে। বর্তমান যে স্থাপত্য দেখছো, এটা হচ্ছে 1982 সালে তৈরি করা হয়। এটা তৈরি করছে সৈয়দ মাইনুল হোসেন। কে তৈরি করছে? সৈয়দ মাইনুল হোসেন। বুঝছো? মাইনুল হোসেন, মনে রাখতে হবে, মাইনুল হোসেন। এখন আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে লোকশিল্প জাদুঘর। এটা কোথায় অবস্থিত? কে কে জানো ভাই? কমেন্ট করছেন। বরেন্দ্র, জাতীয়, শাহবাগ, আর লোকশিল্প সোনারগাঁ। আচ্ছা, সোনারগাঁ, মিতুল খান, চাঁদনি, সাদিয়া, অচিন পাখি, সুমাইয়া শিমি, ফেরদাউস আলম তিশা, রিয়া, মিতু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবাই মোটামুটি পারছো। তাহলে এটা কি হবে? সোনারগাঁ। এই সোনারগাঁ কার রাজধানী ছিল? ঈশা খাঁর। কার? ঈশা খাঁ। মনে থাকবে, ঈশা খাঁর রাজধানী ছিল, এবং তার ছেলে মুসা খাঁ। বুঝছো? মুসা খাঁর রাজধানী ছিল। ইনফ্যাক্ট শেরশাহ নাম শুনছো?
শেরশাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড করছিল, শেরশাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড করছিল। এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যে করছিল এটা সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত। কোন পর্যন্ত? লাহোর, মাথায় রেখো লাহোর। সিরাজগঞ্জ থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত। এখনো গেলে ওইখানে পাওয়া যায়। সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাদের বাসা আছে বা এর আশেপাশে তোমরা যে দেখে আসতে পারো। সিরাজগঞ্জ থেকে মানে সরি ওই যে সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত। উম্মে মুসকান আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছো তুমি। ওকে, সো জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাইয়া ওকে, রিয়া বলছে এই কোশ্চেনটা আগে সলভ করছি। হ্যাঁ আজকে করছি, বাট আজকে আরো কিছু ইনফরমেশন এখানে আমি অ্যাড করে দিলাম। তাহলে এটা সবাই মোটামুটি বুঝতে পারছো আশা করি। চলো পরের কোশ্চেনে যাই। আশা করি যে এটা বুঝতে পারছো। এটা সবাই বুঝছো কিনা আশা করি, জানি তোমরা বুঝতে পারছো। এবার যে হালডিস ব্রিজ কোন জেলায় অবস্থিত? হালডিস ব্রিজ, এই হালডিস ব্রিজের কথা বলতেছিলে যে নিয়ে চলে আসছে। হালডিস ব্রিজ কোন জেলায় অবস্থিত বলো? হালডিস ব্রিজ কোন জেলায় অবস্থিত? হালডিস ব্রিজ কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া, পাবনা, কুষ্টিয়া রাজশাহী, পাবনা সিরাজগঞ্জ, পাবনা নাটোর। এখানে কয়েকটা কথা একটু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পরীক্ষায় তোমাদের প্রায় আসে, সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলে দিই। সেটা হলো ভাইয়া হালডিস ব্রিজের পটভূমি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ থেকে শুরু হয়। এই বঙ্গভঙ্গটা হয়েছিল হচ্ছে 1905 সালে। কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গটা করছিল হচ্ছে লর্ড কার্জন। কে করছিল? লর্ড কার্জন। যখন বঙ্গভঙ্গ করলো তখন বাংলা, বিহার এবং উড়িষ্যা নিয়ে, অর্থাৎ এই যে আমাদের পূর্ব বাংলা, বিহার আর উড়িষ্যা নিয়ে হলো বাংলা প্রদেশ এই পাশ, আর ওই পাশে থাকলো পশ্চিমবঙ্গ টঙ্গ দিয়ে ওদেরকে নিয়ে একটা হলো। ওকে, তো এই দেশের রাজধানী করা হলো ঢাকাকে। তো বঙ্গভঙ্গ এই অঞ্চলের মানুষের জন্য একটা আশীর্বাদ ছিল। কিন্তু আমাদের ওই তৎকালীন সময়ে যেহেতু হচ্ছে অধিকাংশ মানুষ ছিল শিক্ষিত এবং তারা ছিল কলকাতা কেন্দ্রিক, তো তারা কিন্তু চাইতো না যে আমাদের এই অঞ্চলের মানুষের উন্নতি হোক। তারা কি চাইতো যে না ওইখানে কিছু একটা হয়ে গেলে তো আমাদের এখানে সমস্যা। তো সেই ধারাবাহিকতায় তারা আমাদেরকে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ট্রাই করতো। তো সেই ধারাবাহিকতায় তারা কি করলো? বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা দিল, স্বদেশী আন্দোলন। কি দিছিল? স্বদেশী আন্দোলন। মনে রেখো, স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটা কি? স্বদেশী আন্দোলনটা হচ্ছে ভাইয়া এমন ভাবে করা হয় যে আন্দোলনে মনে করো নিজের দেশের পণ্য ব্যবহার করবো, আমরা ব্রিটিশদের কোনো পণ্য ব্যবহার করব না। এটা ছিল স্বদেশী আন্দোলন, নিজের দেশের পণ্য। ভালো সিদ্ধান্ত। এরপরে ধরো যে রাখি বন্ধন, এই উৎসবটা আরো বেশি পুনর্জাগরিত হয়। রাখি বন্ধন একটা উৎসব আছে না, আমি কিন্তু স্টার জলসার নাটকের কথা বলতেছি না। রাখি বন্ধন হিন্দু ধর্মাবলম্বীরা এটা বেশি করে। ভাই বোনের হাতে, বোন আছে ভাইয়ের হাতে পরাই দেয়। ঠিক আছে, এই যে রাখি বন্ধন যেটা ছিল, রাখি বন্ধন উৎসব কিসের কারণে হলো? বঙ্গভঙ্গের পরেই করলো। এবং আমাদের যে জাতীয় সঙ্গীত এটাও কিন্তু বঙ্গভঙ্গের আঙ্গিকেই তৈরি করা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ বুঝাইতে চাইছে যে দুই বাংলাকে আলাদা করো না। ওকে, এরপরে দেখো বঙ্গভঙ্গের পরে এই বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গ রদ, ঠিক আছে, বাংলাকে বাদ দিয়ে 1911 সালে, তাই না? বঙ্গভঙ্গ রদ করা কত সালে? 1911 সালে। এই বঙ্গভঙ্গ রদ করছিল কে? বঙ্গভঙ্গ রদ করছিল রাজা রাজা চতুর্থ জর্জ। ঠিক আছে, চতুর্থ জর্জ। ওকে, এবং সহযোগিতাটা করছিল কে জানো? এখানে সহযোগিতা করছিল লর্ড হার্ডিস। কে করছিল? লর্ড হার্ডিস। তো লর্ড হার্ডিস যখন সহযোগিতা করছে, লর্ড হার্ডিসের উপর এই পূর্ব বাংলার মানুষজন অনেক বেশি ক্ষিপ্ত ছিল। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কুষ্টিয়া আর পাবনায়, কোথায়? কুষ্টিয়া আর পাবনার মাঝখানে একটা লোহার সেতু বানাই দিল। বুঝছো কি বলছি? তাই যেহেতু সে বানাইছিল তাই তার নাম অনুসারে হয়েছে কি? হালডিস ব্রিজ। কি হয়েছে? হালডিস ব্রিজ। ইতিহাসটা কি বোঝা গেছে ভাইয়া? এই স্বদেশী আন্দোলনে কি ছিল? অরবিন্দ ঘোষ। স্বদেশী আন্দোলনের রাজা নেতৃত্ব দিয়েছে কে? অরবিন্দ ঘোষ। এটা কিন্তু পরীক্ষা আসে ভাইয়া, এটা মাথায় রেখো। স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কে? অরবিন্দ ঘোষ। বঙ্গভঙ্গ লর্ড কার্জন করছিল 1905 সালে। বঙ্গভঙ্গ রদ করছে কে? লর্ড হার্ডিস। ঠিক আছে, রাজা চতুর্থ লুইস জর্জ হচ্ছে কি করছে? এটা প্রতিহত করছিল। এবং এই যে বঙ্গভঙ্গের কারণে যে অসন্তোষ, এটাকে পরিত্রাণ করার জন্য কুষ্টিয়া আর পাবনার মাঝখানে একটা লোহার সেতু বানাই দিয়েছে কে? লোহার সেতুটা বানাইছিল লর্ড হার্ডিস। তাই তার নাম অনুসারে হয়েছে কে? হার্ডিস ব্রিজ। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার কিনা ভাইয়া? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা ভাইয়া? একটু কমেন্ট করবা। আমার যে সকল ভাই এবং আপু তোমরা যুক্ত আছো, তোমরা অবশ্যই একটু কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাই দাও ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা, এটা অবশ্যই জানাবা, ফিডব্যাক অবশ্যই দিবা। এবং তোমরা এইটা বুঝতে পারছো কিনা, পুরো ক্লাসটা দেখে তোমাদের কাছে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমাদেরকে জানানোর মতো জায়গা তোমাদের আছে। ওকে, চলো পরে যাই।
রাখি বোন ভাইকে পড়ায়, পরে ভাইয়ের পকেট কাটে, বুঝছো? এই আছে অবস্থা, মানে পড়াই দিয়ে কয় যে আমার জন্য কি আনছিস, ঠিক আছে, এছাড়া এই করে, ঠিক আছে, কি বলছি, তো ভাইয়ের উপর এই পকেট কাটে। নোবেল পুরস্কার প্রদান করা হয় কয়টি বিষয়ের উপর? বলো এটা কি হবে সঠিক উত্তর? নোবেল পুরস্কার এটা প্রদান করা হয় কয়টি বিষয়ের উপর? আমাদের যে নোবেল পুরস্কার আছে সেই নোবেল পুরস্কার বেশ কিছু জিনিসের উপরই দেওয়া হয় আমরা জানি। এখন এই নোবেল পুরস্কারটা কয়টা বিষয়ের উপর দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়ার যে সিস্টেমটা এটা চালু করছিল কে? আলফ্রেড নোবেল। কে করছিল? আলফ্রেড নোবেল, ঠিক আছে, তার মৃত্যু যাওয়ার পর থেকে শুরু হয় আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেল এই ব্যক্তিটাই হচ্ছে পৃথিবীর যত ধ্বংসের মূল, ঠিক আছে, ডিনামাইট যেটাকে বলা হয়, যেটা হচ্ছে বিস্ফোরক, এই যে পারমাণবিক বোমা টোমা যাই বলো না কেন সব তৈরি করার মূলকে ডিনামাইট। এই ডিনামাইট তৈরি করছিল কে? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল মারা যাওয়ার পর 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং পরবর্তীতে অনেক কিছু অ্যাড হয়, যেমন হচ্ছে তোমার নোবেল শান্তি পুরস্কার 69 সালে অর্থনীতিতে দেওয়া শুরু করে, নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হয়, ঠিক আছে। এই যে জিনিসগুলো এগুলো আস্তে আস্তে অ্যাড হয়। তো প্রথমে যেটা বলে যে নোবেল বলে সেটা হলো যে আমার টাকা দিয়ে সাধারণত আমি মানবের জন্য কল্যাণময় কাজ যারা করবে তাদেরকে আমি পুরস্কার দিব। তো তিনি আসছে মনে করো যে জীববিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের জন্য পুরস্কার দেন, এটা একটা গেল। 2 নম্বর গেল হচ্ছে রসায়নের জন্য দেন, রসায়ন। 3 নম্বর তিনি কিসে দেন? 3 নম্বরে তিনি দিয়ে থাকেন সাধারণত হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানেও তিনি একটা পুরস্কার দিয়ে থাকেন, ঠিক আছে। এরপরে অর্থনীতিতে একটা পুরস্কার দেন আর শান্তিতে একটা পুরস্কার দেন। তাহলে কয়টা হলো? 5টা, তাই না? কয়টা হলো? 5টা। আর একটা জিনিস কিন্তু অ্যাড হয়েছে, সেটা কি বলতো? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে পাইছে সেটা কি? সাহিত্যে। কিসে পাইছে? সাহিত্যে। তাহলে সাহিত্য যে নোবেল এটাও দিত। এই 4টা ছিল হচ্ছে ফার্স্ট অফ অল, এই 4টা ছিল, বুঝছো? এই 4টা ছিল হচ্ছে প্রথমে। পরবর্তীতে যে 1969 সালে যে অর্থনীতি অ্যাড হয়ে গেল 5 নম্বরে, তারপরে আছে শান্তিও অ্যাড হয়ে গেল, ঠিক আছে, শান্তি মান্তি যা আছে অ্যাড হয়ে এখন মোটামুটি কয়টা পুরস্কার দেওয়া হয়? 6টা। তো ফার্স্ট অফ অল ছিল এই 5টা, তারপরে শান্তি অ্যাড হয়েছে, তারপরে অর্থনীতি অ্যাড হয়েছে। তাহলে টোটাল পুরস্কারের সংখ্যা কয়টা হয়ে গেছে? 6টা, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টা? 6টা। মাথায় থাকবে 6টা। দেখাই দিচ্ছি, চিকিৎসা, রসায়ন, পদার্থবিজ্ঞান, এইভাবে পড়বা, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, 3টা গেল। এরপর আছে বাংলা থেকে একটা দেয়, বাংলা ইংলিশ থেকে একটা দেয়, সেটা হচ্ছে সাহিত্য। যেটা হচ্ছে আমরা দ্বন্দ্ব অর্থনীতি থেকে একটা দেয় আর কি, দ্বন্দ্ব মিটা, এই জন্য কি দেয়? শান্তিতে। ওকে, তাহলে 6টা দেয়। এই শান্তি নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে কারণ কি, যে ডোনাল্ড ট্রাম্প সে নোবেল শান্তি পুরস্কার চাচ্ছে, বুঝছো? এই জন্য এটা একটু পড়া লাগবে ভাইয়া। সো আজকে আমাদের এই পর্যন্ত ক্লাসটা ছিল। সো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা একটু জানাবে, এবং পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবার একটু স্বাগতম জানাচ্ছি। এবং বলে রাখা, আমাদের পালস নার্সিং ভর্তি কোচিং এর অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলতেছে বিশেষ ডিসকাউন্টে। ভর্তি হইলে কি পাচ্ছ তুমি? পালস নার্সিং ভর্তি কোচিং তোমাকে কি দিবে? কেন ভর্তি হবো পালস নার্সিং ভর্তি কোচিং এ? দেখো, এই যে আমার হাতে যে বইগুলো আছে, এই বইগুলো চলে যাবে তোমার বাসায় এবং তুমি বাসায় বসে পড়তে পারবা। আমাদের ক্লাস হবে, অগণিত ক্লাস হবে, ক্লাসের কোনো শেষ নাই, লিমিটেশন নাই, অগণিত ক্লাস পাবো পরীক্ষার আগ পর্যন্ত, অগণিত পরীক্ষা পাবা, আমাদের বইগুলা পাবা, সাজেশন পাবা, এবং ভর্তিগুলো সবকিছু মেইনটেন্স করার যদি পড়াশোনা করতে পারো তাহলে দিন শেষে সফল হবা, এটা আমি তোমাকে বলতে পারি। তো আমাদের এখানে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, 2000 টাকা ছাড়ে এখন মাত্র 4500 টাকায় আমাদের এখানে তোমরা ভর্তি হতে পারবা। সো যারা ভর্তি হতে চাও তোমরা যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, আমাদের পেজে মেসেজ করবা, এবং যারা ক্লাসটা শেয়ার করেছো স্ক্রিনশট নিয়ে অবশ্যই দিও, পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। সো যারা নিতে চাও তোমরা অবশ্যই আমাদের পেজে মেসেজ করো, ওকে? সো তাইলে আজকের ক্লাস কেমন লাগছে সেটা একটু জানাবো, এবং আজকের ক্লাস তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। তোমরা এই ধরনের ক্লাস আরো চাও কিনা বা রেগুলার করতে চাও কিনা সেটা অবশ্যই জানাবা, এবং পালসের সাথে তোমরা থাকবা কিনা সেটা অবশ্যই আমাদেরকে একটু জানাবা, ঠিক আছে? সো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, দেখা হবে বিজয়, এই প্রত্যাশা আমরা অবশ্যই সবসময় রাখি। আর আমাদের জন্য তোমরা সবসময় দোয়া করবা, পালস নার্সিং ভর্তি কোচিং এর জন্য দোয়া করবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সেই প্রত্যাশা রেখে তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।